আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার নাম রাহুল ইসলাম মেঘ। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। উনি পেইন্টিংয়ের কাজ করেন সেখানে। ওনার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্রীকোনা গ্রামে। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতোমধ্যেই কিন্তু আমরা প্রচার করেছি, বিশেষ করে সর্প পিশাচিনী পার্ট 1 পার্ট 2। মেঘ ভাইয়ের কাছ থেকে সর্বপ্রথম ঘটনা সংগ্রহ করে আমাদেরকে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন শেখ মিকাইল আহমেদ ভাই। মূলত মিকাইল ভাই মেঘ ভাইকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো রাহুল ইসলাম মেঘ ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটির অন্যতম প্রত্যক্ষদর্শী উনি নিজেই। ঘটনাটি 2014 সালের ডিসেম্বর মাসের একদম শেষ দিকে বা জানুয়ারি মাসের একদম প্রথম সপ্তাহে ঘটেছিল বলে উনি আমাদেরকে জানিয়েছেন। ওই সময় ওনার 3 বন্ধু, এই মেঘ ভাই, রাকিব এবং তুষার, এই 3 জন মিলে একত্রে সব কাজ করতেন। খেলাধুলা, বেড়াতে যাওয়া, এর গাছের আম কাঁঠাল এগুলো চুরি করে খাওয়া, মানে প্রফেশনাল চোর না, দুষ্টুমি করে করতেন আর কি। এছাড়াও আর একটা কাজ করতেন, দিনের বেলাতে ওই ছোট মাছের মধ্যে ফুরাডান নামক এক ধরনের কীটনাশক ভরে দিয়ে বক শিকার করতেন। বক যদি এগুলো খেত, মাথা ঘুরে পড়ে যেত, তখন বকগুলোকে ধরে জবাই করে তারপর রান্না করে খেয়ে ফেলতেন। যদিও বা এই কাজটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। অনেক হালাল জিনিস আছে যেগুলো খাওয়া জায়েজ, কিন্তু সেগুলো মেরে খেলে যদি প্রকৃতিতে বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকে তখন কিন্তু এগুলো খাওয়া যাবে না। তাহলে আমাদের জন্য এটা ক্ষতি, কৃষিকাজের জন্য ক্ষতি। যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এই ধরনের জিনিসগুলো মেরে ফেলার কারণে আমাদের প্রকৃতি কিন্তু তার ভারসাম্য হারাচ্ছে। অনেকে ইচ্ছা করে গুইসাপ মেরে ফেলেন কোনো কারণ ছাড়াই। আর এই কারণে কিন্তু রাসেল ভাইপার নামক ভয়ঙ্কর এই বিষধর সাপ আবার ফেরত এসেছে। গুইসাপ কিন্তু রাসেল ভাইপারের এক ধরনের সেন্ট বুঝতে পারে। গুইসাপ রাসেল ভাইপারের ভয়ঙ্কর শত্রু, কিন্তু আমরা অপ্রয়োজনেই গুইসাপ নিধন করেছি, যেটা মোটেও উচিত নয়। তো যাই হোক, রাহুল ইসলাম মেঘ ভাই সহ ওনার যে 2 বন্ধু, ওনারা তো এই অপকর্মগুলো চালাতেন। একটা সময় মনে হলো, আচ্ছা দিনের বেলাতে এই যে বক শিকার করি, অনেক ময়মুরব্বীরা বকাঝকা করেন, একটা কাজ করলে কেমন হয়, রাতের বেলা বক শিকার করব। আর এইসব ফুরাডান কীটনাশক দিয়ে বক শিকার না করাই ভালো। তাহলে কি করা যায়? ইয়ার গান কিনতে হবে। 2014 সালে ওনাদের বয়স হচ্ছে 16-17 বছর। তো এই বয়সী ছেলেপেলেদের হাতে তো আর বেশি টাকা থাকবে না, এটাই স্বাভাবিক। কীভাবে টাকা ম্যানেজ করা যায়? একটা সেকেন্ড হ্যান্ড ইয়ার গান কিনবেন, সেটা দেখেও ফেললেন, আলাপ আলোচনা করলেন, 7 কি 8 হাজার টাকা লাগবে ওই সময় এটা কিনতে গেলে। এত টাকা কীভাবে ম্যানেজ করবেন? তখন ওনারা চিন্তা করলেন, এবার চুরির কাজটা নিজ বাড়িতেই সমাধান করতে হবে। অর্থাৎ এই কাজটা নিজের বাড়ি থেকে শুরু করতে হবে, নাহলে তার হবে না। ওনারা তো ওরকম প্রফেশনাল চোর না, দুষ্টুমি করে চুরি করেন আর কি। তখন নিজ বাড়ির গোলা থেকে ধান, গম, ডাল এগুলো চুরি করে ওনারা মোটামুটি 3 জন মিলে এই পরিমাণ টাকা, অর্থাৎ ওই যে ইয়ারগান কেনার মতো যেই পরিমাণ টাকা লাগবে, এই পরিমাণ টাকা গুছিয়ে ফেলেন। ইয়ারগান কিনেও ফেলেন। প্রথম দিকে রাতের বেলা ওনারা বক শিকার যখন করতে গিয়েছেন, দেখা গেল যে ওরকম বক ওনারা পাচ্ছেন না। তখন চিন্তা হলো যে কি করা যায়। 3 জন মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে নদীর ওপারে যে নির্জন চর রয়েছে, ওখানে অনেক কাশ বন আছে আর কি, ওখানে বড় বড় সাইজের বক সহ শঙ্খচূড় পাখিগুলো বসে। শঙ্খচূড় পাখিগুলো সাইজ অনেক বড় হয়, ওগুলো শিকার করা যেতে পারে। অন্তত ইয়ারগানের পয়সা তো উসুল করতে হবে। এইভাবে শুধু ইয়ারগান নিয়ে ঘোরাঘুরি করলে হবে? আবার মানুষজন দেখলেও সমস্যা। ইয়ারগান নিয়ে দিনের বেলা ঘোরাঘুরি করলে দেখা যাবে যে প্রশাসনের কোনো লোক যদি দেখে ফেলে, তখন হবে আর একটা বিপদ। এই জন্য রাতের বেলাতে ইয়ারগান দিয়ে পাখি শিকার করবেন সিদ্ধান্ত নিলেন। আর একটা সিদ্ধান্ত হলো, ওই নির্জন চরে ওনারা যাবেন। সেই কথা অনুযায়ী 3 জন মিলে বেরিয়ে গেলেন। এই মেঘ ভাইয়ের হাতে ছিল শক্তিশালী একটা চার্জার টর্চ লাইট, যেটা ওনার এক আত্মীয় মালয়েশিয়া থেকে পাঠিয়েছিলেন। অনেক আলো হতো, অনেক দূর পর্যন্ত দেখা যেত। ওনারা বাসা থেকে রাতের বেলা বের হয়েছেন। সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডার সময়, অর্থাৎ ডিসেম্বরের একদম শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে যদি আমরা চিন্তা করি, তখন তো ওরকমই ঠান্ডা পড়ে বাংলাদেশের আবহাওয়াতে আর কি।
ওনার বাসা থেকে বের হয়ে কিছুটা পথ হেঁটে ওই নদী পার হওয়ার জন্য ছোট্ট একটা ডিঙি নৌকা আগে থেকে রেডি করে রেখেছিলেন। ওটা ওনাদের নিজেদেরই নৌকা আর কি। ওনারা ওই নৌকা দিয়ে ছোট্ট নদীটা পার হওয়ার পর ওই চরে চলে আসেন। আকাশে চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, কুয়াশাও ছিল, তবে কুয়াশা যে অনেক বেশি ছিল তা না, দেখা যাচ্ছিল মোটামুটি অনেক কিছুই। চারদিকে শেয়ালের ডাক, ঝিঝি পোকার ডাক, নির্জন চর, চাঁদের আলো, কুয়াশা সব মিলে একটা অন্য রকমের পরিবেশ। ওরা তিনজন গল্প করতে করতে এগিয়ে যাচ্ছেন। একটা সময় ওনারা এমন একটা জায়গায় আসেন সেখান থেকে কিছু বক দেখা যাচ্ছিল। এর মধ্যে একটা বড় সাইজের বককে টার্গেট করলেন এই মেঘ ভাই। ওনার হাতের নিশানা বাস ভালোই ছিল বলতে হবে। উনি ওই বককে টার্গেট করে যখন শ্যুট করেছেন তখন দেখা গেল ওই বকের শরীরে গুলিটা লেগেছে। লাগার পর ওই বকটা কিছুটা উড়ে গিয়ে একটা জায়গায় পড়ে গেল। তখন এই মেঘ ভাই রাকিবকে বলছেন, রাকিব তুই যা, গিয়ে বকটা নিয়ে আয়। রাকিব আবার তুষারকে বলছে, তুষার তুই যা, তুই গিয়ে বকটা নিয়ে আয়। তুষার একবার রাকিবকে বলে, রাকিব একবার তুষারকে বলে। এরকম দুইজন বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর অবশেষে তুষারই গেল ওই বকটা আনার জন্য। তুষার বকটা আনতে গিয়েছে, আনতে যাওয়ার পর তুষার আর ফেরত আসে না। কি একটা সমস্যা, তুষার ফেরত আসছে না। তখন সময় প্রায় 10-15 মিনিট পার হয়ে গেছে। এদিকে চিন্তায় পড়ে গেলেন এই রাকিব এবং মেঘ ভাই, কোনো সমস্যা হলো কিনা। তখন এই রাকিবকে মেঘ ভাই বললেন যে, রাকিব যা তো, দেখ তো তুষারের কোনো সমস্যা হলো কিনা। তখন রাকিব ওই দিকটাতে যায়। যাবার পর তারও প্রায় 10-15 মিনিট পার হয়ে গেছে, তারও আসার কোনো নামগন্ধও নাই। এদিকে এই মেঘ ভাই একা একা ওখানে বসে আছেন ইয়ারগান নিয়ে। কিছুক্ষণ পর রাকিবের আওয়াজ আসে, এই মেঘ, এই মেঘ, আয় আয়, এদিকে আয়, এদিকে অনেক বড় বড় বক দেখা যাচ্ছে। তখন মেঘ ভাই বলতেছে, এদিকে বলতে কোন দিকে? বলে এই যে এদিকে, এই পাশে একটা শ্মশান আছে না, এই সাইডে দেখা যাচ্ছে। তখন মেঘ ভাই এবার বলতেছে, দূর, ওই শ্মশানের ওই দিকে যাবো না, তুই তুষারকে পাইছিস কিনা বল, আর ওই বক যেটা পড়ছে ওইটা নিয়ে চলে আয়। রাকিব বলে, আরে এদিকে আয় না, একটু দেখ না, আসলেই বুঝতে পারবি, তারপর না হয় সিদ্ধান্ত নিস, অন্তত দেখে যা এখানে এসে। তখন উনি আবার ওই কাশবনের মধ্যে ঢুকেছেন। ওখানে উনি এর আগেও এসেছিলেন, মোটামুটি আশপাশটা উনি চিনতেন। এটা এমন না যে উনি কখনো এর আগে আসেননি। ওনারা তো খুব ডান পিঠে ছেলে ছিলেন, আশেপাশের বিস্তীর্ণ এলাকা ওনাদের সবই নখদর্পণে ছিল, কোন জায়গায় শ্মশান আছে, কোন জায়গায় কবরস্থান আছে, সবই ওনাদের জানা ছিল। তো উনি তখন ওই কাশবনের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর বলছে, কোন দিকে রে, তুই কোন দিকে আছিস? কাশবন তো বেশ বড় বড় হয়, উনি তো আসলে বুঝতে পারছেন না যে ঠিক কোন সাইডে রাকিব আছে। তো রাকিব একদিক থেকে আওয়াজ দেয়, এই যে এদিকে, এদিকে আয়। তো শব্দের উৎস ধরে মেঘ ভাই ওদিকে এগিয়ে যাচ্ছেন। তো মেঘ ভাইয়ের সাথে কিন্তু কথোপকথন হচ্ছে। মেঘ ভাই বলছেন যে, এই তুষারকে কি দেখছিস? বলে যে, আরে তুষার মনে হয় পালাইছে রে, এখান থেকে বাড়িতে চলে গেছে, তুই এদিকে আয়। তখন উনি ওই শব্দের উৎস ধরে আগাতে থাকেন। আগাতে আগাতে একটা পর্যায়ে হঠাৎ করে কোনো কিছুর সাথে উনি হোঁচট খান। উনি দেখার চেষ্টা করেন উনি কিসের সাথে হোঁচট খেয়েছেন। মনে হলো নরম কোনো কিছুর সাথে। নিচ দিকে তাকিয়ে উনি তো চমকে ওঠেন। উনি দেখেন রাকিব কাদামাটির মধ্যে, মানে একদম মাখামাখি অবস্থায় পড়ে আছে, চিত হয়ে পড়ে আছে। এক ধরনের হালকা গোঙানির শব্দ তার মুখ থেকে ভেসে আসছে। ও পাশ থেকে কিন্তু তখনও ডাকছে, এই মেঘ, এই মেঘ, এদিকে আয়, এদিকে আয়, ওই যে রাকিবের কণ্ঠ নকল করে। উনি তো বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। নিশ্চয়ই কোনো দুষ্টু পিশাচ ওনাকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। উনি তখন দ্রুত রাকিবকে সেন্সে আনার চেষ্টা করেন। রাকিব যে একদম সেন্সলেস অবস্থায় ছিল বিষয়টা এরকম না, কিছুক্ষণের মধ্যেই রাকিব সেন্সে চলে আসে। তখন রাকিবকে উনি প্রশ্ন করেন, এই তুষার কই, আর তোর এই অবস্থা কীভাবে হলো? তখন ওই রাকিব বলতেছে, তুষারের কথা পরে জিজ্ঞেস কর, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যা, নাহলে কিন্তু আমাদের দুইজনেরই মরতে হবে। এখন তুষারকে এখানে রাতের বেলা এই নির্জন চরে রেখে ওনারা কীভাবে যাবেন? ওনারা চিন্তা করতেছিলেন, কিন্তু রাকিব এতটাই ভয় পেয়েছে যে সে এখন তুষারকে খুঁজতে যেতে রাজি না। সে বলছে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চল, আমি মনে হয় বাঁচবো না। তাড়াতাড়ি করে তখন ওই যে ডিঙি নৌকা যেখানে ছিল ওই দিকটাতে ওনারা যাওয়া শুরু করেন। ডিঙি নৌকা পেয়েও যান, ডিঙি নৌকাতে উঠেছেন, ছোট্ট নদীটা পারও হয়েছেন, বাড়ি পর্যন্ত চলেও আসেন। এই অবস্থাতে এইটুকু আসার পথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি।
আস্তে আস্তে একটা ভয়ঙ্কর তথ্য এই রাকিব দেন। রাকিব যখন তুষারকে খোঁজার জন্য ওই কাশবনের মধ্যে ঢুকেছেন, একটা টার্গেট করে যে ওই জায়গায় বক পড়েছে, হয়তো ওইটার আশেপাশে তুষার থাকতে পারে, তো ওই দিকটাতে যখন আর কি রাকিব গিয়েছে, উনি দেখে একটা সাদা শেয়াল, মোটামুটি বড় সাইজের একটা সাদা শেয়াল ওই বকটাকে, যেটাকে ওনারা ফায়ার করেছিলেন আর কি, ওই বকটাকে টেনে ছিঁড়ে খাচ্ছে। ওখানে যাওয়ার পরপরই নাকি ওই শেয়ালটা ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এই রাকিবের দিকে তাকায়। শুধু তাকিয়েছে বিষয়টা এরকম না, ওই বকটাকে ছেড়ে দিয়ে সরাসরি আক্রমণ করে বসে রাকিবকে। রাকিবের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, আর ওই শেয়ালটা চেষ্টা করছিল রাকিবকে টেনে ওই শ্মশানের দিকে নিয়ে যেতে। একটা পর্যায়ে আর পারেনি, তখন নাকি এই শেয়ালটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো এর মধ্যে হয়েছে কি আর একটা বিষয়, যখন ছেড়ে দিয়ে চলে যায় তার কিছুক্ষণ আগে নাকি এই রাকিব উনি মেঘ ভাইয়ের গলার কণ্ঠস্বর শুনেছিলেন, কার সাথে মনে হচ্ছে কথা বলতেছে। তার মানে হচ্ছে আর একটা দুষ্টু পিশাচ এই রাকিবের কণ্ঠ নকল করে তাকে একদিকে নিয়ে যাচ্ছিল, আর একটা পিশাচ এই রাকিবকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে যখন এই মেঘ ভাই ভুল করে হলেও রাকিবের খুব কাছাকাছি চলে আসে, তখন নাকি ওই সাদা শেয়ালটা তাকে ছেড়ে দিয়ে দৌড়ে অন্য কোথাও চলে যায়। ওই যাত্রায় আল্লাহর রহমত উনি বেঁচে যান, উনিও বেঁচেছেন, মেঘ ভাইও বেঁচেছেন, নাহলে দুইজনেরই ওই রাত্রে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। ওনার বাড়িতে আসছেন, আসার পর চিন্তা করলেন যে তুষার মনে হয় ওই দিক দিয়ে বাড়িতে চলে গেছে, কিন্তু চলেই যদি যাবে তাকে তো নদী পার হতে হবে, আমাদের ডিঙি নৌকা তো এই পাশেই ছিল, ও কীভাবে গেল। তখন ওরা চিন্তা করলেন সকালবেলা, যেহেতু একটা ভয়ের ঘটনা ঘটে গেছে, সকালবেলা তুষারের খোঁজ খবর করা যাবে। দুইজনই সকালবেলা এই তুষারদের বাড়িতে যান, গিয়ে শোনেন তুষার রাতের বেলা বাড়িতে ফেরত আসেনি। যখন তুষারের পরিবার থেকে জানলো এই ঘটনা রাতের বেলা হয়েছে, তখন তো এই রাকিব আর মেঘ ভাইকে তারা অনেক বকাঝকা করলেন এই ধরনের কর্মকাণ্ডের কারণে, যে তোরা আর ভালো হবি না, এরকম একটা কাজ তোরা করতে গেলি, এখন তুষারে কি হয়েছে এটা আমরা জানি না, খুঁজতে হবে। ওনারা তো ওই এলাকায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেছেন, যে এলাকায় এই তুষার হারিয়ে গিয়েছিলেন। তন্ন তন্ন করে খুঁজেও তুষারের কোনো হদিস পাওয়া গেল না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, তুষারের কোনো হদিস পাওয়া গেল না। থানায় জিডি করা হলো, কোনো খোঁজ খবর নাই। এরপর ওনারা হুজুর কবিরাজের কাছে দৌড়াদৌড়ি শুরু করলেন, যাদেরকে ওনারা চিনতেন যে হ্যাঁ এনারা অনেক ভালো তথ্য দিতে পারেন। তাদের কাছে যাবার পরও তারা কোনো ধরনের কোনো তথ্য দিতে পারলেন না, তারা কিছুই বলতে পারেন না। অর্থাৎ এই তুষার সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য তারা বেরই করতে পারছেন না। তবে একজন শুধু একটু বলতে পেরেছেন যে তুষারকে বাংলাদেশের কোনো বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে কোনো স্থানেই তাকে পাওয়া যাচ্ছে না, জাস্ট এতটুকুই বলতে উনি সক্ষম হয়েছেন। এছাড়া তুষার কি হয়েছে এটা তো জানা যাচ্ছে না। এদিকে পারিবারিকভাবেও এই রাকিব আর মেঘ ভাই ওনারাও তো চাপে পড়েছেন, ওনাদের কারণেই তো তুষারকে পাওয়া যাচ্ছে না। ওনারাও চিন্তা করলেন যে আর কখনোই এই ধরনের অপকর্ম করা যাবে না, এভাবে পাখিও মারা যাবে না, কারো কোনো জিনিস চুরিও করা যাবে না। এদিকে তুষার কি হয়েছে এটা নিয়ে তো তার পরিবার খুব চিন্তিত। শীতকালে কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, এটা আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। ওনাদের ওই এলাকায় সিলেট থেকে একজন ভালো হুজুর এসেছিলেন বক্তব্য রাখার জন্য। ওনার এই প্যারানরমাল বিষয়ের যে সমাধানগুলো এগুলো ভালোই জানা ছিল বলে লোকজনের মুখে ওই তুষার যিনি তার পরিবারের লোকজন শুনেছেন। ওয়াজ মাহফিল শেষ হলে তার সাথে যখন ওনারা কথা বলেন, তখন উনি বলেন যে এখন তো উনি ওয়াজ করতে এসেছেন, এইভাবে তো আসলে কোনো তথ্য দেয়া এটা সম্ভব না, এটার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তখন উনি বলেন যে আপনারা একটা কাজ করবেন, ওর ব্যবহৃত কোনো একটা কাপড় যেটা এখনও ধোয়া হয়নি এরকম একটা কাপড় নিয়ে সিলেটে আমার এখানে আসেন, উনি ঠিকানা দিয়ে যান। তো সেই অনুযায়ী যশোর থেকে এই তুষারের পরিবারের লোকজন সিলেটে যান। সিলেটে যাওয়ার পর ওই হুজুরের কাছে যখন ওই কাপড়টা দেন, মূলত ওই জিনেরা ওই কাপড় শুকে পৃথিবীর কোন প্রান্তে তুষার আছে সেই সম্পর্কে তথ্য এনে দিতে সক্ষম। তো হুজুর তো এই জিনিসটা নিয়ে উনি ওনার কাজ শুরু করে দিলেন। এর মোটামুটি কিছু সময় পর অদ্ভুত একটা তথ্য চলে আসে, সেটা হচ্ছে রাকিব নাকি বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই কোথায় আছে? সে ইরানের তেহরানের কোনো একটা স্থানে আছে, পাহাড় ঘেরা এলাকায়। তার তো কোনো পাসপোর্টই নাই, সে তেহরান গেল কিভাবে?
এটা কিভাবে সম্ভব? তখন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করলেও তথ্য জানা যাচ্ছিল না। শুধু এতটুকুই জানা গিয়েছিল যে আপাতত রাকিবকে এখন উদ্ধার করা যাবে না, আপনারা চলে যান, এতটুকুই তথ্য পাওয়া গেছে। এর বাইরে জিনেরা নতুন করে কোনো তথ্য দিতে বা এই বিষয় নিয়ে কাজ করতে আপাতত রাজি না। যদি ভবিষ্যতে কোনো কিছু করা যায় সেটা আপনাদেরকে জানানো হবে। ওই পরিবারের ফোন নাম্বার রেখে দিয়েছিলেন হুজুর। এদিকে রাকিব, তারপরে এই যে মেঘ ভাই, ওনারা তো চিন্তা করছেন তুষার কি হলো। যখন ওই পরিবারের সদস্যরা গ্রামে ফেরত আসলেন তখন জানা গেল যে এই ঘটনা। এই তুষার এখন ইরানের তেহরানে রয়েছেন কোন একটা নির্জন জায়গায়, তাকে পরীরা নিয়ে গেছে। জাস্ট এতটুকুই। এদিকে ছেলেকে হারিয়ে ওই পরিবারের অবস্থা কেমন হতে পারে। তারা এরপরও বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মনে করলেন যে আর মনে হয় কোনো কাজ হবে না। তারপরেও কিছু কিছু জায়গায় গিয়েছিলেন। তারা ওই যে শুরুর দিকে যে হুজুর যারা কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারেননি, তারা ওই একই রকমের তথ্য জানেন। এই জন্য তো বলেছিলেন যে ইরানে আছে, কিন্তু অন্যরা আরও কিছুই জানতে পারেননি। এমন একটা অবস্থায় চলে যেতে থাকে সময়। প্রায় 1 বছরের কাছাকাছি সময়, 2015 সালের শেষ দিকে শীতের সময় হঠাৎ করে একদিন এই তুষারকে বাড়ির উঠোনে পাওয়া যায়, খুব বিমর্ষ অবস্থায়। তারপর তাকে জিজ্ঞেস করা হয়, একটু স্বাভাবিক হওয়ার পর জিজ্ঞেস করে কি হয়েছিল। তখন তুষার বেশ কিছু অদ্ভুত তথ্য জানায়। সেটা হচ্ছে ওই রাতে সে যখন ওই বকটা খোঁজার চেষ্টা করছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে দেখতে পায় ওই কাশবনের ভিতরে একটা জায়গায় 7টা নারী অবয়ব। তাদের উচ্চতা সবার সমান না, কেউ ছোট, কেউ মাঝারি, কেউ বড়, মানে বয়সের যেরকম তারতম্য থাকে ওই অনুযায়ী তাদের উচ্চতা রয়েছে। এরা খুব সুন্দর ড্রেস পরে আছে আর বকের সাথে খেলাধুলা করছে, বকরাও তাদের সাথে খেলাধুলা করছে। তো সে যখন ওটা দেখেছে, দেখার পর সে একটু আড়ালে দাঁড়িয়ে কয়েক মিনিট এদেরকে অবলোকন যখন করেছে, এদের মধ্যে একজন নাকি দেখে ফেলেছে যে কোনো একটা মানুষ তাদেরকে দেখে ফেলেছে। তৎক্ষণাৎ সাথে সাথে নাকি একে বন্দি করে তারা চলে যায় ইরানে। ইরানে চলে যাবার পর এই মেয়েরা, এরা হচ্ছে 7 বোন, তার বাবা হচ্ছে তাদের গোত্রের সর্দার, তার বাবার কাছে নালিশ করে যে এই ছেলেটা আমাদেরকে দেখে ফেলেছে ভালো কথা, সে ওখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে যায়নি, সে আড়ালে আমাদেরকে দেখেই যাচ্ছে, এটা একটা বড় অপরাধ। তুষার জানায় যে এই যেই পরীরা, এরা বছরের একটা নির্দিষ্ট সময় বাংলাদেশে আসে এরকম চর অঞ্চলগুলোতে। কারণ ইরানে তারা যেখানে থাকে সেখানে তো এরকম জলাশয় নেই, এই ধরনের বক সহ আরও বিভিন্ন ধরনের পাখি তারা দেখে না। তারা মূলত খেলাধুলা করার জন্যই বছর একটা নির্দিষ্ট সময় এদিকটাতে আসে, আবার চলেও যায়। সেই অনুযায়ী তারা আসছিল, বকের সাথে খেলাধুলা করছিল। ওই সময় তুষার তাদেরকে দেখে ফেলেছে। এদিকে যে সর্দার, সে তো খুব ক্ষিপ্ত হয়, তোর এত বড় সাহস, তুই দেখছিস ভালো কথা, পালিয়ে গেলি না কেন, তোর তো কঠিন শাস্তি হবে। এরপরে তাকে নাকি ওইখানকার একটা কারাগারে বন্দি করা হয়, খাবার দেয়া হতো না, মাঝে মাঝে লাঠি দিয়ে পেটানো হতো। এরই মধ্যে হয় কি, এই যে 7 বোনের সবচেয়ে ছোট বোন যে, তার নাম হলো এলাহি আরা। এই এলাহি আরা, তার মনে এই তুষার জন্য এক ধরনের ভালোবাসার সৃষ্টি হয়। তাকে এরকম খাবার দাবার দেয় না, মারে। সে তো আসলে ওইভাবে বুঝতে পারেনি, বয়সও তো কম, 16-17 বছর বয়স। তখন এই এলাহি আরা তার বাবাকে বলে যে বাবা, তুমি ওকে এভাবে মেরো না, এরকম কষ্ট দিও না। মেয়ের কথা অনুযায়ী ওকে বন্দি করে রাখা যদিও বা হয়েছে, তবে খাবার দাবার ঠিকঠাক মতো দেওয়া শুরু হয় আর তাকে নির্যাতন করা বন্ধ হয়। এদিকে হয় কি, এই এলাহিয়ারা মাঝে মাঝেই নাকি ওই তুষারের যেই বন্দিশালা ওখানে যেত, তাকে একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, সেখানে অবশ্য এলাহিয়ারা সহ অনেকেরই অ্যাক্সেস ছিল, অর্থাৎ প্রবেশাধিকার ছিল। তো তুষারের সাথে আস্তে আস্তে একটু কথা হয়। এভাবে এই এলাহিয়ারা আর তুষার, এই দুজনের মধ্যে এক ধরনের ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এটা নিয়ে শুরু হলো ওখানে আর একটা সমস্যা। এই এলাহিয়ারা তার বাবার কাছে এসে বলল যে তুষারকে ছেড়ে দিতে, সে তুষারকে বিয়ে করবে। তার বাবা বলে যে সর্বনাশ, এটা কি কোনো কথা, আমাদের এখানে তো এরকম নিয়ম নাই, আর তুমি সর্দারের মেয়ে হয়ে তুমি এই ধরনের একটা কথা বলো, এখানকার একটা নিয়ম আছে, সর্দার যদি এই ধরনের কাজ করে তাহলে অন্যরা কি করবে, তাদেরকে তো নিয়ন্ত্রণ করা যাবে না।
এটা সম্ভব না। এদিকে এই মেয়ে তো একদম জেদ ধরে বসে আছে যে না, সে এই তুষারকে বিয়ে করবেই। তখন ওই সর্দারের যারা সভাসদ ছিলেন তারা তো সর্দারকে বলেন যে আপনি এই উৎপাতটাকে কেন এখানে আবার নিয়ে এসে এভাবে বন্দি করে রেখে দিছেন, এইটারে 2-4 ঘা লাগায় আবার ফেরত পাঠাই দিতেন। এখন তার একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল, এখন কি করা যাবে? একে যদি দেশেও ফেরত পাঠানো হয় তখন আপনার মেয়ে তো আবার ওর কাছে যাবে, আর একটা সমস্যা হবে। কি করা যায়? তখন সর্দার সিদ্ধান্ত নিলেন যে তুষারকে উনি মৃত্যুদণ্ড দেবেন। যখনই এলাহিয়ারা এই কথা শুনছে তখন নাকি এলাহিয়ারা সে তুলকালাম কাণ্ডবা দিয়ে বসে তার বাড়িতে। সে বলে যে যদি তুষারকে মেরে ফেলা হয় তাহলে সেও নাকি আত্মহত্যা করবে। এইটা নিয়ে এই সর্দারের বাসায়ও সমস্যা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সর্দার সিদ্ধান্ত নিলেন যে তুষারকে তো উনি মারবেনই, তার মেয়েও যদি এতে বাধা সৃষ্টি হয় তাহলে উনি ওনার মেয়েকেও মেরে ফেলবেন। এদিকে মেয়ের অন্য যারা বোনেরা ছিল, মেয়ের মা ছিল, তারা তো এতে বাদ সাধলেন যে না, তুমি ওই ছেলেটাকে ওরা নিয়ে আসছে ঠিক আছে, ওকে পরে বিদায় দিতে পারতা, এখানে এখানে রেখে রেখে ওর সাথে এর একটা সম্পর্ক হয়ে গেছে, এখন আমরা পারিবারিকভাবে একটা সমস্যা ফেস করতেছি, সুতরাং এইভাবে আমরা আমার মেয়েকে হারাইতে পারবো না, আমার মেয়েকে বুঝাইতে হবে। কিভাবে কি করা যায়? তখন নাকি সর্দার তার মেয়েকে বুঝাইলেন এবং শর্ত দিলেন যে তুষারকে তার বাড়িতে ফেরত পাঠানো হবে। শর্ত হলো তুমি কখনো তুষারের ধারের কাছেও যেতে পারবে না। যদি তুমি কখনো যাও তাহলে কিন্তু সাথে সাথে তুষারকে মেরে ফেলা হবে। তুষারের বাঁচার এই একটা উপায় আছে, এখন তুমি সিদ্ধান্ত নাও কি করবা। শেষ পর্যন্ত নাকি এলাহিয়ারা এই সিদ্ধান্তেই সম্মত হয়েছিলেন। এলাহিয়ারা বলেছিলেন যে সে কখনোই তুষারের কাছে যাবে না, তুষারকে যেন না মারা হয়, তুষারকে তার বাড়িতে ফেরত পাঠানো হয়। এই শর্ত অনুযায়ী নাকি এই এতদিন পর তুষারকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছিল। এদিকে তুষার নাকি কোনোভাবে ফেরত আসতে চাচ্ছিল না, সে যাবে না ওখান থেকে, সে এলাহিয়ারাকে ছাড়া ওই পরিস্থান থেকে যাবে না, সে নিজের বাড়িতেও যাবে না। সে এমন একটা মোহে পড়ে গেছে, তাকে নাকি জোর করে ওই পরিস্থানের কিছু জিনেরা এসে বাড়িতে ফেরত দিয়ে যায়। এদিকে এলাহিয়ারাও তুষারের কাছে আর আসতে পারে না। এই যে এলাহিয়ারার সাথে তার একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়, প্রেম ভালোবাসা একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, এরপর থেকে তুষার আর স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি। এই শোকে মানে এলাহিয়ারার সাথে এই বিচ্ছেদের কারণে তুষার আধা পাগল হয়ে যায়। বেশ কিছু হুজুর দেখানো হলেও তারা জানিয়েছিলেন যে জিনের প্রভাবে তার এই সমস্যা হয়নি, মূলত তার একটা মানসিক সমস্যা হয়ে গেছে, এটা ডাক্তার দেখাতে হবে। পরিবার থেকে তার চিকিৎসা করা হয়েছে, এখনও সে ওই আধা পাগলের মতোই অবস্থায় আছে। মাঝে মাঝে সে নাকি ইরানের ওই ফার্সি ভাষায় কথা বলে, নিজে নিজেই কথা বলে। আর যদি তাকে বিয়ের কথা বলা হয় যে তুমি বিয়ে শাদী করো, সে বলে যে না, আমি বিয়ে শাদী করবো না, আমার তো বিয়ে হয়ে গেছে, এলাহিয়ারার সাথে বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে শাদী করবো না। এখনও সেই আধা পাগল অবস্থাতেই আছে। স্টিল নাও সে এই হালত নিয়েই বেঁচে আছেন। এলাহিয়ারাও আর কখনো তার কাছে আসতে পারেনি। এভাবেই দুইজন দুপাশেই রয়ে গেছেন। আর মানসিক ওই যে ধাক্কাটা, বিচ্ছেদের যে ধাক্কাটা, এই ধাক্কাটা বা এই ট্রমাটা আসলে এই তুষার উনি নিতে পারেন নাই, যার কারণে ওনার এই মানসিক বৈকল্য সৃষ্টি হয়েছে। তো আর একটা ব্যাপার, ওই যে শেয়াল, যেটা ওই শেয়ালটা কিন্তু আবার এই পরিদের সাথে কোনো সম্পর্কযুক্ত বিষয় ছিল না। সে মূলত আসলেই ওই শ্মশান থেকে আসছিল ওই বকটা খাওয়ার জন্য। আর ওইখানে আর একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল যাতে করে এই মেঘ ভাইকেও শ্মশানের দিকে নিয়ে যাওয়া যায় আর এই রাকিবকেও নিয়ে যাওয়া যায়, কিন্তু এটা আল্লাহর রহমতে তারা পারেনি, ওনারা বেঁচে গিয়েছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা শুনলাম এলাহিয়ারা আর তুষারের ঘটনা। নির্জন চরে বক শিকার করতে গিয়ে কী ধরনের একটা বিপদ হয়ে গিয়েছিল ওনাদের তিনজনের সাথেই। দুইজনের পরবর্তীতে কোনো কিছু আর না হলেও এই তুষার কিন্তু স্বাভাবিক জীবনে আর ফেরত আসতে পারেনি। দীর্ঘ প্রায় 1 বছর পরিস্থানে উনি বন্দি অবস্থায় কাটিয়েছেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, ওখান থেকে উনি আর আসতে চাচ্ছিলেন না। শেষ পর্যন্ত পরিস্থানের শৃঙ্খলা রক্ষা করার জন্য তাকে ফেরত দিয়ে যাওয়া হয়, আর শর্ত সাপেক্ষে। এলাহিয়ারাও আর তার কাছে আসতে পারেনি। এভাবেই কেটে যাচ্ছে তুষারের দিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি
তুষার ভাই উনি সুস্থ হয়ে যান। মানসিকভাবে উনি যেই ট্রমার শিকার হয়েছেন, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা ওনাকে বের করে আনুন পরিপূর্ণভাবে, উনি যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি মেঘ ভাইকে। আর আরও একজন যিনি আমাদেরকে অন্য যে ঘটনা আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন যে কাহিনীটি বলবো সেটি আমার কাছে শেয়ার করেছেন কায়সার নামে একজন, এবং তিনি শেয়ার করেছেন ফ্লোরিডা থেকে। ফ্লোরিডার কোন অঞ্চল সেটা বলবো না, কারণ কিছু জায়গা আছে যেগুলো অনেকের কাছে পরিচিত হবে, যেহেতু আমাদের কাহিনী প্রবাসীরা অনেকেই শোনেন, সুতরাং জায়গাটা মিলে যাক বা এরকম কিছু সেটা আমি চাই না। এই কাহিনীটি কায়সারের কাছে শেয়ার করেছেন রাউ নামে একজন। রাউ আমি উচ্চারণ করছি, অ্যাকচুয়ালি তাকে রাহুল আমরা যদি বলতে পারি, বাট তিনি একজন মেক্সিকান, এর জন্য তাকে রাউ বলা হয় মেক্সিকোতে, এবং মেক্সিকান নেম অনুযায়ী রাউ উচ্চারণ করা হয়। যাই হোক, আমি রাউর কাহিনী বলছি। তো রাউ তখন একটা জায়গায় কাজ নেয়, সেই স্ট্রিটটার নাম আমি বলছি না, অনেকেই আছেন প্রবাসী সেখানে চাকরি করেন, এবং সেই জায়গাটায় যে স্ট্রিটটা সেটা একটু রাফ একটা স্ট্রিট। অ্যাকচুয়ালি সেখানে বেশিরভাগই মানে দেখা যাচ্ছে কৃষ্ণাঙ্গ মানুষের বসবাস, এবং সেই জায়গাটাতে অনেক যেহেতু এটা ডাউনটাউনের একটা জায়গায় পড়েছে, সেই জায়গায় অনেক রকমের মানে অপরাধ সংঘটিত হয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে মাদক বিক্রি এবং ইত্যাদি ইত্যাদি। তো জায়গাটা বেশ সারাক্ষণই পুলিশের নখদর্পণে থাকে, এবং দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর সেখানে মানুষের আনাগোনা কমে যায়। তো এরকম একটা জায়গায় রাউ চাকরি করত, এবং রাউ তখন সেখানে তার কাজ ছিল রাত 1টা পর্যন্ত তাদের দোকান খোলা থাকতো। একটা দোকানে কাজ করতো রাউ, এবং সেখানে দোকানটা ছিল হচ্ছে তাদের ফ্রাইড চিকেন, পিৎজা এগুলো বিক্রি হতো, এবং আরও ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি বিক্রি হতো সেখানে। তো রাউ সেখানে কাজ করতো, নতুন ঢুকেছে, মানে বেশি দিন হয়নি, সে সেখানে চাকরি নিয়েছে। অ্যান্ড মানে রাউ তার মেক্সিকো থেকে নতুন এসছে, অ্যান্ড হি নিডেড মানি, তো সুতরাং সে সেখানে চাকরি নেয়। তো সে যখন কাজ নিল, তার 2 দিন তার সাথে একজন মানুষ ছিল সাথে, এবং সে তাকে হেল্প করেছে, দেখিয়েছে, এবং সে রাউ বুঝতে পারে যে এখানকার নেইবারহুডটা বেশ টাফ। তো 3য় দিন রাউকে একা কাজ করতে দেওয়া হয়, এবং তার কাজ ছিল ক্লোজিং পর্যন্ত, এবং ক্লোজিং হচ্ছে রাত 1টার সময় বন্ধ করতে হবে, এবং তার আগ পর্যন্ত যতটুকু তার বিক্রি যেটা আছে তার বিক্রি চালিয়ে যেতে হবে। তো রাউ সেটা করতে থাকে। তো সে কাজ করে, বিক্রি করে ইত্যাদি ইত্যাদি। তো তার কাছে স্টোরের পেছনের পরিবেশটা জানি কেমন লাগে, কেমন বদ্ধ টাইপের একটা জিনিস। তো সে সেখানে মোটামুটি কাজ করে রাত যখন হয়ে যায় প্রায় 1টার কাছাকাছি সময়, তখন সে তার কাস্টমারও কমে গেছে ফ্লো, তো সে তার দোকান বন্ধ করে দেয়। বন্ধ করে সে ভেতরে চলে আসে তাদের যে কুলার আছে, যেখানে বিভিন্ন জুস, ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি থাকে, সেগুলো ভরার জন্য। তো সেটা যে ওয়াকিং কুলার, তখনকার ওখানকার যে ওয়াকিং কুলার যেখানে ড্রিঙ্কস রাখা হয়, সে কুলারগুলো হয় সাধারণত বেশ বড়। আপনারা বুঝবেন একটা রুমের মতো থাকে বড়, এবং সেই রুমটা হচ্ছে মোটামুটি বেশ লো টেম্পারেচারের রুম, ফ্রিজিং না একেবারে, কিন্তু সেই রুমের টেম্পারেচার মোটামুটি একটা ড্রিঙ্কসকে বেশ চিল্ড অবস্থায় নামিয়ে আনার জন্য আর কি সক্ষম, এরকম একটা রুম থাকে, সেখানে সব ড্রিঙ্কসগুলো রাখা থাকে। তো সেটা দেখা যাচ্ছে তাদের দোকান বন্ধ হওয়ার আগে পুরোটা ফিল করে তারপরে বেরোতে হয়। সেখানকার যেসব উইন্ডোতে যেসব ড্রিঙ্কস থাকে সেগুলোকে ফিল করে দিতে হয়। তো রাউ তার ক্লোজিংয়ের আগে সে ঢুকে তার যে কুলার ভরা শুরু করে, কুলারের বিভিন্ন প্রোডাক্ট যেগুলো খালি হয়েছে সেগুলো সে পেছন থেকে স্টক থেকে নিয়ে সেখানে ভরা শুরু করে। সে দোকানে দরজা বন্ধ করে দিয়েছে, সামনের দিকে লাইট বন্ধ করে দিয়েছে, তার অন্যান্য যে অ্যাক্সেসরিজ যেগুলো যেমন গ্রিল ছিল, যেখানে ফ্রাইড চিকেন থাকতো বা হাত ডাক থাকতো, সেগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সে কাজ করছে ভেতরে কুলারের মধ্যে, বেশ ঠান্ডা। তার গায়ে একটা জ্যাকেট, তো জ্যাকেট গায়ে দিয়ে সে কাজ করছে। তো হঠাৎ করে তার কাছে কেন জানি মনে হলো যে তার স্টোরের মধ্যে যে কয়েকটা লাইট জ্বলছে সেগুলো টিপ 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 করছে, মানে বারবার স্টার্টারিং করছে। তো রাউ অনেকবার তাকালো, সে ভাবলো ইলেকট্রিক্যাল কোনো ম্যালফাংশন কিনা। তাদের পেছনে আবার সে যেই রুমে যেখানে কুলারে কাজ করছে তার পাশেই হচ্ছে স্টোর টাইপের একটা রুম, সেখানে শর্ট মানে সার্কিট বোর্ড অ্যান্ড এভরিথিং থাকে। তো সেখানে ক্যাটক্যাট কোনো শব্দ হচ্ছে কিনা সে খেয়াল করে, তারপর সে আবার তার কাজে মন দেয়। তো সে কিছুক্ষণ পর খেয়াল করে পিট 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 করে লাইটগুলো পিট পিট করতে করতে এক সময় সবগুলো আলো বন্ধ হয়ে গেল স্টোরের।
এবং যেই আলোগুলো তার কুলারের সামনে ছিল, কুলারের প্রত্যেকটা ডোরের সামনে টিউবলাইট লাগানো থাকতো, মানে কুলারটা যাতে আলোকিত থাকে এবং ড্রিঙ্কসগুলো দেখা যায়। তো রাও একসময় নিজেকে পুরোপুরি অন্ধকারের মধ্যে আবিষ্কার করলো যে সে পুরোপুরি অন্ধকারে। এখন ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে উন্নত বিশ্বে কিন্তু ইলেকট্রিসিটি যাওয়াটা খুব একটা হয়ই না বলা চলে। মানে যেমন আমি দীর্ঘ যত সময় ছিলাম, আমার চোখের সামনে কিন্তু একমাত্র হ্যারিকেন সিজন ছাড়া, জাস্ট হ্যারিকেনের সময় ছাড়া কখনোই বিদ্যুৎ যায়নি। তো এরকম কিন্তু যায় না, একটা কারণেই যেতে পারে, সেটা হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল মানে ম্যালফাংশন বা কিছু একটা। তো রাও কিছুটা থতমত খেয়ে যায় কুলারের মধ্যে, অন্ধকার। এবং একটা আশ্চর্যের ব্যাপার যে বাতি চলে গেছে, তার কুলার কিন্তু চলছে। মানে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ভেতরে যেরকম ফ্যান থাকে, সেরকম বড় বড় কিন্তু 2 থেকে 3টে ফ্যানের ইউনিট থাকে সেখানে। যেহেতু এটা একটা নন ফ্রস্ট লাইক কুলার, সেই কারণে সেই ফ্যানগুলো দিয়ে বাতাস ফ্লো করে, বেশ বড়, এবং প্রত্যেকটা কিন্তু চলছে এবং প্রত্যেকটা ফ্যান থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তো রাও টেনশনে পড়ে যে যেহেতু বিদ্যুৎ আছে, ফ্যানগুলো চলছে, লাইট কেন জ্বলছে না, আমার কি সার্কিট ব্রেকার পড়ে গেছে কিনা। তো সে এটা চিন্তা করতে করতে আস্তে করে কুলারের সামনে হেঁটে আসে দরজার কাছে, বেশ মোটা দরজা, এবং সে আস্তে করে দরজাটা খুলে ফেলে। দরজা খোলার পরে কুলারের ওই পাশের যে জায়গাটা স্টোর রুম, যেখান দিয়ে কুলারে ঢোকে, সেই জায়গাটা থেকে তার কেমন জানি লাগতে থাকে, মনে হচ্ছে যে কিছু একটা ওত পেতে আছে ওই পাশে। তো আসলে সে একটু অসুস্থতে পড়ে যায়। রাও যেহেতু স্প্যানিশ মেক্সিকান, তার ভেতরে কিছুটা সুপারস্টিশন টাইপের চিন্তাভাবনা ভেতরে সবসময় বাস করে। তো সে অনেক ভয়ে ভয়ে বের হয়ে সে কুলারের দরজাটা লাগিয়ে দেয়। তো কুলারে যে শব্দটা ছিল সেটা কিন্তু নাই এখন, কিন্তু সে একটা কেমন জানি একটা মানে মানে নিস্তব্ধতা ফিল করতে থাকে এই পাশে, যে মনে হচ্ছে কিছু একটা এই রুমের ভেতরে আছে। তো সে ওখানে বেশিক্ষণ দাঁড়ায় না, সে আস্তে করে সেই রুম থেকে দরজা খুলে তার মূল স্টোরের মধ্যে আসে। স্টোরের মধ্যে এসে সে চিন্তা করে যে আমি যদি ফ্ল্যাশ লাইট পাই, ফ্ল্যাশ লাইট দিয়ে দেখবো যে এখানে কোনো সার্কিট ব্রেকার পড়ছে নাকি। স্টোরে কিন্তু সব বাতি নেভানো, এবং বাইরের যে আলো আছে রাস্তার মধ্যে সামনের যে প্লাজা, সেখান থেকে হালকা আলো ভেতরে এসে পড়ছে, এবং সেটাতে স্টোরের ভেতরের জিনিসপত্রগুলো হালকা হালকা দেখা যাচ্ছে, ফ্লোরে আলো পড়ছে। তো সে যখন ঘুরে তার কাউন্টার, যেখানে সে বসে যে কাজ করতো, যেখান থেকে জিনিসপত্র সার্ভ করতো, দাঁড়িয়ে টাকা নিত, সেটার কাছে আসছে, তার কাছে মনে হলো কাউন্টারের অপর পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে ছায়ার মতো, একটা মানুষ আকৃতির, অবয়বটা পুরো মানুষের মতো, জাস্ট লাইক কাউন্টারের সামনে যেরকম কোনো কাস্টমার কেউ দাঁড়িয়ে থাকে সেরকম কেউ। তো রাও না ফ্রিজ হয়ে গেল। সে একবার ভাবলো এখানে কি ডাকাত আসছে, কারণ এলাকাটা কিন্তু আসলে ভালো না, সে এখানে এই ধরনের ক্রাইম হয়। তো সে একবার চিন্তা করতে করতে রাও ঘুরে কাউন্টারের আরেকটু কাছে গেল। তারপর সে হঠাৎ করে ধপ করে শব্দ পেল, একটা সে অনেক জোরে শব্দ, এবং শব্দটা শুনে মনে হলো যে কেউ একজন মানুষ যদি পড়ে যায় নিচে সেরকম। তো রাও প্রচণ্ড কেঁপে উঠে সে দৌড় দিয়ে সামনে গেল, সাইডে যে তাকালো, তাকিয়ে দেখলো তার ফ্লোরের মধ্যে একটা মানুষ পড়ে থাকলে যেরকম হয় সেরকম একটা মনে হচ্ছে পড়ে আছে, এবং এই আবছা বাইরের আলোতে সে দেখতে পাচ্ছে যে সেখান থেকে মানে মাটিতে ব্লাড ভেসে গেলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে কিছু একটা পিছলে যাচ্ছে আর কি, পানির মতো, এবং ডার্ক কালারের। সো সে অন্ধকারে মনে বুঝতে পারলো যে এটা ব্লাড হবে। তো রাও আর কোনো কথা না বলে প্রচণ্ড ভয়ে সে, তার ওখানে অ্যালার্ম ছিল, পুলিশ অ্যালার্ম, সে চাপ দিয়ে ধরে সে দৌড় দিয়ে তার দরজাটার যেখানে বাটন ছিল সেটা ঘুরিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু দেখছে যে তার দরজা খুলছে না। তো এই সময় রাও টের পেল যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং সে একটা নিঃশ্বাস পেল তার ঘাড়ের পেছনে। তো রাও প্রচণ্ড ভয়ে, এবং তার মাথা আসলে তখন নর্মাল সেন্সে নাই, সে তার পাশেই কিছু সোডার রাখা ছিল, 12 প্যাক, মানে সোডার ক্যানের বাক্স রাখা ছিল 12 প্যাক। সেগুলো একটা হাত দিয়ে তুলে নিয়ে প্রচণ্ড জোরে ছুঁড়ে মারে তার সামনে গ্লাস ভেঙে ঝরঝর করে পড়ে, এবং রাও লাফ দিয়ে সেই গ্লাসের ওই পার থেকে লাফ দিয়ে পড়ে, তার হাত পা কেটে যায়। এবং এই সময় একটু পর পুলিশ আসে, সেখানে পুলিশ লাইট জ্বেলে দ্রুত আসে, এবং পুলিশ বের হয়, দৌড়ে লাফ দিয়ে বের হয়। পুলিশ মনে করে এখানে কোনো ব্রেকিং কেস হয়েছে, ব্রেকআপ
মানে স্টোর ব্রেক হয়েছে। সাধারণত এই ধরনের রবারি হলে বা এরকম হলে হয়, পুলিশ এসে লাইট জ্বালায় ইত্যাদি ইত্যাদি। এবং খুবই আশ্চর্যের ব্যাপার, পুলিশ যখন এসে এখানে পুল ইন করলো তাদের পার্কিং লটে, লাফ দিয়ে নামলো, পিস্তল সহ তার পুলিশের লাইট জ্বলছে, সেই সময় সারা দোকানে আবার সবগুলো লাইট জ্বলে উঠলো। ভেতরে যেগুলো জ্বালানো ছিল, মানে ভেতরে কুলারের লাইট এবং সামনের দিকের একটা লাইট, সেগুলো সব জ্বলে উঠছে। রাহুল প্রচণ্ড ভয় পেয়েছে এবং তার শরীর ব্লিডিং হচ্ছে, শরীর কেটে গেছে। পুলিশ এসে তাকে জিজ্ঞেস করে ফার্স্টে কি, তাকে হাত কড়া পরানোর মতো অবস্থায় নিয়ে যায়, বাট সে যখন বলে সেখানে এমপ্লয়ি তার সাথে কথা বলার পর তাকে সার্চ করে দেখে তার কাছে কোনো অস্ত্র নেই। আর দেন তারা সাথে সাথে প্যারামেডিক্স কল করে এবং তাকে ধাতস্থ করে। একটু পরে সে পুলিশকে বলে যে আমার এখানে আমি এরকম এরকম জিনিস এসেছে। তো পুলিশ তাকে ফার্স্টে সন্দেহ করে যে সে কোনো ড্রাগসে আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো ইত্যাদি করে তার কোনো আসলেই পায় না এবং সেই স্টোরের যে মূল মালিক পক্ষ তাদেরকে ডাকা হয়, তো তারা আসে। যাই হোক, রাহুল সেই কাহিনী সেদিনকার মতো হাসপাতাল পর্যন্ত গড়ায় এবং পরবর্তীতে রাউ ওখানে কাজ করতে যায় না। তো রাউ সেখানকার কলিগদের সাথে, তার যেই কলিগ তাকে ট্রেন করেছিল 2 দিন, তাদের সাথে, এবং পরবর্তীতে যে কাহিনীটা শেয়ার করেছে কায়সার তার কাছাকাছি জব করতো এবং কায়সারও পরবর্তীতে এই কাহিনীটা মানে তাদের কাছ থেকে শুনে যে ওই যে স্টোরটা, সেইখানে একজন এমপ্লয়ি এরকম কাজ করতো রাতে এবং তাকে নাকি এরকম গুলি করে মেরে ফেলছিল স্টোরের ভিতরে, এবং বেশ অনেক দিন আগে। এবং তারপর থেকে নাকি অনেকেই অনেক উল্টাপাল্টা সিন দেখে ওই স্টোরের ভেতরে। কেউ এরকম দেখা যাচ্ছে রাতের বেলা ক্লোজিং একা কেউ করতে চায় না এবং অনেকেই নাকি উল্টাপাল্টা জিনিসপত্র সেখানে দেখে এবং স্টোরে কিন্তু এটা কমন। তো রাউও সেরকম একটা ইনসিডেন্টই দেখেছে সেখানে এবং এটাই আর কি কায়সারও শুনে তার ফ্রেন্ডদের কাছে, এবং রাউও তার পরিচিত। এবং যাই হোক, কায়সার কাহিনীটি শেয়ার করেছে আমাদের কাছে। এবং আমি মানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যেই এলাকার কথা কায়সার বলেছে ওই এলাকায় কিন্তু আমি যাওয়া আসা করেছি, আমি ওখান থেকে গিয়েছি। স্টোরটাকেও আমি মোটামুটি লোকেট করতে পারছি এটা কোন স্টোর। তো এই হচ্ছে এই কাহিনীটা। এবং আপনারা অনেকে বিদেশের কাহিনী শুনতে চান, তাই বিদেশের কাহিনী শেয়ার করলাম। আর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছে লিমন, ঢাকা থেকে। ঘটনাটি আমার এক বন্ধু শুভর সাথে ঘটে। ও ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার জন্য ও ভাবলো যে ও কিছুদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবে। ওদের গ্রামের বাড়ি খুলনার কোনো একটা গ্রামে। যেই ভাবা সেই কাজ। পরদিন দুপুরে ও বাসে উঠল। পৌঁছতে রাত 9টা বেজে গেল। খুলনাতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। ওদের গ্রামটি ছিল প্রত্যন্ত অঞ্চলে। ভৈরব নদী পার হতে হয় সেখানে যেতে হলে। নদী যখন পার হয় তখন অলরেডি রাত 11টা বেজে গেছে। গ্রামে তা অনেক রাত। ও ভ্যান বা রিক্সা পাবার জন্য অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কিছুই পেল না। অবশেষে পায়ে হেঁটে যাবে বলেই সিদ্ধান্ত নিল। বাড়ি যাবার পথঘাট সবই ওর ভালো করে চেনা। আর আকাশে সেদিন চাঁদের আলো ছিল, তাই কোনো কষ্ট হয়নি। হাঁটতে হাঁটতে ও হঠাৎ পুরনো প্রতাপ জমিদারের বাড়ির সামনে আসলো। অমনি ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। রাত তখন 12টা। ও সেই জমিদার বাড়িতে আশ্রয় নিল। কিছু সময় পরে বৃষ্টি কিছুটা থামলো। তখনও ঝেরিঝেরি করে পড়ছিল। ও তখন সিদ্ধান্ত নিল যে এর ভিতরে রওনা দিতে হবে এবং বাড়ি পৌঁছতে হবে, এবং তাই করলো। কিছুক্ষণ হাঁটার পর ও অনুভব করলো যে ওর পেছন পেছন কেউ একজন আসছে, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে সে দেখতে পায় না। এবার কিছুক্ষণ পরে সেই একই জিনিস। তারপর মনে সাহস নিয়ে চলতে লাগলো। ও ভূত প্রেতে বিশ্বাস করতো না, কিন্তু এরপর আবার কিছুক্ষণ পরে একই ঘটনা ঘটলো। এবারও পেছনে তাকিয়ে দেখলো একটি মেয়ে। আর তখনই আবারও জোরে বৃষ্টি শুরু হলো। ও তখন পাশের একটি বড় বট গাছের নিচে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মেয়েটি ওর পাশে এসে দাঁড়ালো। মেয়েটি বলল, আপনি রহমান চেয়ারম্যানের নাতি না? তখন ও বলল, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? আপনাকে তো আমি কখনো দেখিনি। মেয়েটি বলল, আমাকে অনেকেই চেনে না, কিন্তু আমি সবাইকেই চিনি। মেয়েটির এরকম অদ্ভুত কথায় ও কিছুটা বিস্মিত হলো। এরপর মেয়েটি বলল যে এই যে তাল গাছ, ওই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন, ওটার পাশে যে একটা ঘর দেখছেন, ওটাই আমাদের ঘর। আমি আর আমার দাদি থাকি।
আজ রাতে মনে হয় বৃষ্টি থামবে না, চলুন আমাদের ঘরে গিয়ে থাকবেন এবং কাল সকালে না হয় আপনাকে পৌঁছে দেওয়া যাবে। শুভ প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয় এবং মেয়েটির সাথে যায়। গিয়ে দেখলো ওর দাদি দরজায় দাঁড়িয়ে আছে। ওকে দেখেই বলল, এসছো বাবা, তোমার জন্য অপেক্ষা করছি। বুড়ির এরকম কথায় ও বিস্মিত হলো, কিন্তু কেন যেন এক অদ্ভুত টানে ও কিছু না বলে ভিতরে ঘরে ঢুকলো। এরপর বৃদ্ধা ওর মাথা মোছার জন্য একটা পুরনো কাপড় দিল আর ওনার নাতিকে বলল যে ওকে কলপাটটা দেখিয়ে দে। মেয়েটি শুভকে কলপারে নিয়ে গেল। ফ্রেশ হয়ে ফিরতেই দেখলো যে ঘরে অনেক রকমের খাবার নিয়ে বৃদ্ধা ওর জন্য বসে আছে। ও খাবার খেলো। খাওয়ার পরে ওকে পাশে একটি রুমে ঘুমের ব্যবস্থা করা হলো। ঘুমিয়ে পড়লো। হঠাৎ ঘুম ভেঙে গেলে ও দেখলো যে সেই মেয়েটি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে ওঠার জন্য। ওকে বলল, চুপ, তাতে ঘুমাচ্ছে, চলেন বৃষ্টিতে ভিজি। ওর মন্দ লাগলো না, রাজি হয়ে গেল। দুজনে বৃষ্টিতে ভিজছে, খুবই মজা করছে। হঠাৎ দেখলো যে মেয়েটি ওর পাশে নেই। ও চারিদিকে তাকিয়ে মেয়েটিকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করলো, কিন্তু মেয়েটিকে পেল না। হঠাৎ একটা হাসির শব্দ শুনতে পেল, অদ্ভুত সেই হাসির উৎস খুঁজতে গিয়ে ও যখন পাশের পুকুর পাড়ে তাকালো, তখন ও যে দৃশ্য দেখলো তা চরম ভয়ঙ্কর। ও দেখলো সেই মেয়েটির পায়ের পাতা দুটো সম্পূর্ণ উল্টো হয়ে আছে। সারা গায়ে অসংখ্য বড় বড় লোম আর চোখ দুটোতে গভীর গর্ত, তা প্রায় লম্বায় 10 ফুটের মতো ছিল মেয়েটি। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, ও দেখলো মেয়েটির পাশেই সেই বৃদ্ধা দাঁড়িয়ে, কিন্তু সে আগের মতোই আছে। আর সে একটি জীবন্ত মুরগির পালক টেনে টেনে ছিঁড়ছে, এরপর চিবিয়ে চিবিয়ে সেই জীবন্ত মুরগিটাকে খাচ্ছে। এই দৃশ্য দেখে ওর সাথে সাথে প্রাণপণে দৌড়তে শুরু করলো। সেই পুকুর পাড়টাতে একটি সাঁকো ছিল। ও সেই সাঁকো পার হতে লাগলো। পেছনে ফিরে দেখলো সেই বুড়িটা ওর পিছনে পিছনে আসছে আর সাঁকোটাকে অনেক জোরে জোরে দোলাচ্ছে। ও তখন আয়াতুল কুরসি পাঠ করছে। প্রাণপণে দৌড়তে ও কোনো রকমের সাঁকোটা পার হলো। দেখলো বুড়ি তখন প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়েছে। ও যেন সাঁকোটা পার হয়ে ক্লান্ত হয়ে গেল আর যেন পা চলছে না। তখন ও আবার দৌড়তে আরম্ভ করলো। প্রাণপণে দৌড়ে ও বাড়িতে পৌঁছলো। বাড়ির উঠোনে পৌঁছে ও জোরে চিল্লাচিল্লি শুরু করলো। দরজায় কড়া নাড়লো জোরে জোরে। ও তখন পেছনে তাকিয়ে দেখলো যে সেই বুড়িটা পথ ধরে ভাঙা ভাঙা পায়ে আসছে। হঠাৎ ওর নানা দরজা খুললো আর ও সেন্সলেস হয়ে পড়লো। পরদিন সকালে ওর ঘুম ভাঙলে ও দেখলো যে ও বিছানায় শুয়ে আছে আর ওর চারপাশ ঘিরে অনেক মানুষ। পরে সবাই ওর ঘটনা শুনলো এবং ঘটনা শুনে সবাই বলল যে সেই দিন রাতে নাকি কোনো বৃষ্টিই হয়নি। আর পুকুর পাড়ের যে খুপটি ঘরের কথাও বলছে, সেখানে নাকি ওরকম কোনো ঘরও নেই। পরবর্তীতে ওর নানা ওকে এক হুজুরের কাছে নিয়ে যায়। তিনি সব শুনে বলেন যে মেয়েটাকে দেখেছে সে হয়তো একটা পরী ছিল, কিন্তু ওই বৃদ্ধা সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। অলরাইট, সো আমরা ঘটনাটা শুনলাম এবং ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল। এবং সেখানে কিন্তু আসলে আজকে আমাদের যেমন চারপাশে বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু তেমনটা ছিল না। মানে বৃষ্টিটা হয়েছে, কিন্তু এটা ছিল অলৌকিক বৃষ্টি। এটা অশরীরীর দ্বারা যে বৃষ্টিটা হয়েছিল এবং ঘটনাটা বেশ ভয়ের ছিল। ধন্যবাদ। এরকম ঘটনা আরও পাঠালে আমি খুশি হব। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে যশোর থেকে পাঠিয়েছেন শামসুল ভাইয়া। তিনার বাসা যশোরে, তাদের গ্রামের বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে। সো তাদের গ্রামে যখন তারা ছিল তখনকার আর কি ঘটনাটি, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সে আমাকে যেভাবে শেয়ার করেছে আমি সেভাবেই শোনাচ্ছি আপনাদের। সো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 25 বছর আগে। সে সময় গ্রামে প্রতি বাড়িতে বাড়িতে চুয়া ছিল, যেটাকে কুয়া বলে। এই কুয়াতে করে তারা আর কি পানি তুলে খাইত। এই কুয়া প্রতিটা বাড়িতে একটা করে মোটামুটি ছিল। তো তাদের গ্রামে একটা মানে কয়েক মাস পর মানে
দিন যত এগিয়ে যাচ্ছিল তত তো কুয়ার এরকম চলগুলো চলে যাচ্ছে বা গেছে, এখন তো আর এরকম কুয়া পাওয়া যায় না। তো সে সময় আর কি একটা বাসায় কুয়া ছিল, এই কুয়ার পাশে একটা ছিল শিমুল গাছ। তো এই শিমুল গাছের পাশে আবার কিছু আনারস লাগানো ছিল। তো এই আনারস লাগানো ছিল যে আবার শিমুল গাছ, আর এখানে তাদের বাসায় কিছু লোক ছিল, তারা রাত্রে বা সকালে যে কোনো সময় আর কি পানি তুলতো কুয়াতে থেকে। সো হঠাৎ করে এক সময় তাদের বাসা থেকে রাত তখন প্রায় 1টা নাগাদ বাজে, সে সময় পানি নিতে আসছে তাদের বাসায় আর কি। তার বড় ভাই, এই শামসুল ভাইয়ের বড় ভাই, তিনি আর কি পানি তুলতে আসছে। তো যখন পানি তুলতে আসছে, আসার পর তাদের বাসায় বালতিটা যখন উনি ফালাইছে, হাতে এরিকেল ছিল এবং বালতি যখন চুয়াতে ফেলছে, তো বালতিটা উনি আর কি তুলতে পাইতেছে না, বালতিটা ভারী ভারী লাগতেছে। তো যখন ভারী লাগতেছে উনি আবার জোরে টানতেছে, তারপরে উঠতেছে না যখন, তখন আবার ও ফোন করে তার এক ভাই ছিল, চাচাতো ভাই, তাকে ডাকছে। সে আবার উঠে আসছে, যে বালতি যেহেতু তুলতে পারতেছে না, সে আবার উঠে আসছে। আসার পর সে আর কি অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে, তারা দুজন চেষ্টার পর একটু পর বালতিটা উঠে আসে। এই বালতিটা যখন অর্ধেকটায় উঠে আসছে, তখন তারা আর কি তাদের ওর ভাইয়ের হাতে একটা টর্চ লাইট ছিল, সে টর্চ লাইট দিয়ে দেখতেছে যে বালতিতে কি আছে। তো যখন দেখছে, তখন দেখছে যে বালতির মধ্যে 2টা সাপ উঠে আসছে। সো বড় বড় 2টা সাপ। যখনই ধরনের সাপ দেখছে, বলতেছে যে ভাইয়া সাপ উঠছে বালতিতে, তুমি বালতিটা ফালাই দাও। ওই আবার দেখে বালতির দড়ি সহ আর কি বালতি ছাড়ি দেওয়ার পর দড়ি তো এখানে নিচে পড়েছিল, বাড়তি দড়ি ছিল দেখে বালতি ওখানে ফালাই দেওয়া হয়। দেওয়ার পর ওরা আর কি দ্রুত ওইখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর রাত্রে যখন ঘুমাইছে তারা দুজনেই স্বপ্নে দেখতেছে যে এই কুয়ার মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে। এই বাচ্চাটা পড়ে গেছে যখন, তারা আর কি বাচ্চাটা চিৎকার দিচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও, আমি এখানে পড়ে গেছে, মানে এরকম করে চিল্লাচ্ছে। তো তারা আবার কি করছে যে ওখান থেকে উঠে আসার পর সাথে সাথে ওই চুয়ার কাছে যাওয়ার পর তারা দুজনে দেখে যে চুয়ার পাশে কেউ নাই। তো কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তো তারা একটু পর আবার ফিরে যখন পিছনের দিকে শিমুল গাছের দিকে ফিরে তাকাইছে, তখন দেখতে পাচ্ছে যে শিমুল গাছের পাশে একটা বাচ্চা বসে আছে। তো বাচ্চাটাকে ডাকতেছে, কিন্তু বাচ্চাটা মানে শুনতেছে না। তারা যে স্বপ্নে দেখছে, তারপরেও এই স্বপ্নটা যখনই ভেঙে গেছে, তারা মনে করছিল যে সত্যি সত্যি যে এখানে কোনো বাচ্চা পড়ছে। তো তারা দুজনেই একই স্বপ্ন দেখছে। দেখার পর আর কি জোরে দৌড়ে আসার পর, তারা যখন দৌড়ে আসার পরে আর কি ওই বাচ্চাটাকে দেখতে পায়। ওইখানে দেখতে পাওয়ার পর বাচ্চাটাকে যখন ডাকে শোনে না, পরে ওর ভাই টর্চ লাইট নিয়ে ডাকতেছে, তাও শুনতেছে না। তো যখন শুনতেছে না, তখন আবার তারা কি করলো যে ওই শামসুল ভাইয়ের ভাই সাব্বির, সে আর কি ওই ভাইকে মানে বাচ্চাটাকে ঘাড়ে হাত দিয়ে ডাকতেছে। তো যখন ডাকতেছে শুনতেছে না, ঘাড়ে যখন হাত দিছে, বাচ্চাটা আবার ওই হাতটা এত জোরে পরিমাণে চেপে ধরছে, মনে হচ্ছে বড় মানুষ এই হাতটা চেপে ধরছে আমার, এরকম লাগতেছিল তার। তো যখন এরকম লাগতেছে, সে আবার কি করছে, জোরে হাতটা সরাই নিছে। নেওয়ার পর ওই বাচ্চাটা আবার উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পর যখনই ওদের দিকে তাকানোর পরে সে দেখতে পায় যে ওই বাচ্চাটা মানে এতটা পরিমাণের ভয়ঙ্কর তার মুখটা ছিল, মানে বিস্তৃতভাবে তার মুখটা আর কি আশ্রণ, এবং তার চোখগুলো তো দেখাই যাচ্ছে না। চোখগুলো থেকে মনে হচ্ছে যে চোখগুলোতে ধোঁয়া আর কি ভেসে যাচ্ছে। সে এরকম যখন লাগতেছে, তখন তারা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, এবং সাথে সাথে তারা আর কি এরকম করে বলার পর তারা আশেপাশে যখন এরকম দেখতেছে, তখন সাথে সাথে ওরা আর কি দুজনে ওখান থেকে মানে এই দুই ভাইয়ে ওখান থেকে দৌড় দিয়ে রুমের ভেতর গেছে।
তো যখন রুমের ভেতর গেছে, যাওয়ার পর তারা দুজনে বলা বলি করতেছে যে আমরা তো এখান থেকে গেলাম, তুই কিসের জন্য এখান থেকে বেড়ে গেলে, এবং আমিও কেন গেলাম। তো যখন এরকম করে বললো, সে বললো যে আমি তো একটা স্বপ্নে দেখে তোকে ডাক দিয়ে নিয়ে গেলাম। সো আমি তো, ও বলে আবার আমিও তো একই স্বপ্ন দেখলাম। সো এর ঘুম ভাঙার পরে পরে ওর ঘুম ভেঙে গেছিল। তো যখন এরকম করে বলার পর তারা পরের দিন সকালবেলা, তাদের তো মনের ভিতরে একটা ভয় যে এরকম বিষয়, তারা আবার বাসায় কথাগুলো শেয়ার করার পর বলে যে তোরা আর কি চুয়ার পাড়ে যাস না, কারণ চুয়ার পাড়ে নাকি প্যারানরমাল ঘটনা ঘটে প্রায়। তো যখন এরকম করে চুয়ার পাশে আবার ওর ভাই গেছে গোসল করতে, যখন যাইতে মনে করছিল যে পানি তুলে এনে এদিকে গোসল করিস, যখন ও পানি তুলতে যে গোসল করতে গেছে, ও বালতিটা আবার ফালাইছে, ফালানোর পর মানে চুয়ার দিকে যখন দেখতেছে, তো কাল রাতে যখন যে বাচ্চাটার মুখটা দেখা যাচ্ছিল, সেই বাচ্চাটার মুখটা ও এই পানির ভিতরে দেখতে পাচ্ছে। এটা দেখে এই শামসুল ভাইয়ের অবস্থা খুবই খারাপ। মানে সে গোসল করা অবস্থায় যখন এরকম বিষয়টা দেখলো, সে তো ভয়ে ওই অবস্থায় ওখান থেকে একদম জোর একটা দৌড় দিয়ে বাসায় গেছে। যাওয়ার পর আবার বলতেছে যে আমি এখানে একটা বাচ্চার মুখ দেখতেছি, সে বাচ্চারা পানিতে সাঁতার কাটতেছে। তো যখন এরকম করে বলে, পরের পর তাদের বাসা থেকে অনেকজন আসার পর দেখে যে চুয়াতে কেউ নাই। তো যখন এরকম অদ্ভুত কিছু দেখতেছে তারা, ওই জন্য পরের দিন আবার দিনের বেলা কবিরাজের কাছে যায়। তো যাওয়ার পর কবিরাজকে বলা হয় যে এরকম বিষয়, তারা এরকম জিনিস দেখতেছে, কারণ কি? তো কবিরাজ বলে যে এদেরকে একটা খারাপ জিন তাদের কবলে ফেলতে চাচ্ছে এবং তাদেরকে আক্রমণ করতে চাচ্ছে। সো এই জিনটা খুবই একটা খারাপ জিন, এবং এই জিনটাকে সারানো মুশকিল হবে যদি একবার ধরে। তো পরবর্তীতে তাদেরকে বলে যে আপনাদের তাবিজ ইউজ করতে হবে এবং তাবিজগুলো নিয়ে যাওয়াটা উচিত। তারা বলে যাচ্ছে হোক, এখন কিছু হয় নাই, আমরা নিতে চাচ্ছি না। তারা আর কি ভূতে বিশ্বাস করতো না। তো যখন এরকম করে বিশ্বাস করলো না, পরবর্তীতে তাদের যখন এরকম শোনার পর, তো এরকম করে শোনার পর এই শামসু ভাইয়ের ভাই সে বাসায় আসছে। আসার পর পরের দিন রাত্রে হঠাৎ করে সে ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে বাইর হয়ে তার হাতে লাইট, সে বাইর হয়ে দেখে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো যখন এরকম মানুষ দাঁড়িয়ে আছে, সে মনে করছিল তার বাসার কেউ, ওই জন্য আন্দাজ করে তার চাচা বলে ডাক দেয়। তো শোনে না, তখন সে তার সামনের দিকে যায়, এবার শরীরে না হাত দিয়ে, যখন যে দেখে যে একটা ভয়ঙ্কর নিবিল একটা মানুষ, কালো কুচকুচে, এবং তার মুখটা এতটা পরিমাণে বাজেভাবে থেতলে দেওয়া হয়েছে যা বলার বাইরে। তার চোখগুলো থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত ঝরতেছে। এটা দেখে এই শামসু ভাইয়ের ভাই ওইখানে অজ্ঞান হয়ে যায়। তো যখন ওখানে অজ্ঞান হয়ে যায়, যাওয়ার পর ওই বাসায় যারা ছিল, তো বলে যে তো ওয়াশরুমে গেল, ওর চাচাতো ভাই বলে যে ওয়াশরুমে গেল, এখন আসতেছে না কারণ। তো যখন হেরিকেল নিয়ে আসার পর দেখে যে ওই খোলা মেয়ে পড়ে আছে। তো তার জ্ঞান কোনোভাবে ফিরতেছে না, তখন সূরা পড়ে, পানি ফুঁক দিয়ে অনেকক্ষণ পর, তার দীর্ঘ 3 ঘন্টা পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে এরকম বিষয় কী হয়েছে। তো সে বলে যে আমার সামনে আমি যখন আসছি, তখন এরকম বিষয়টা আমার সামনে যখন পড়ছে, আমি আর পরবর্তীতে কিছু বলতে পারি না। তো একটু পর যখন জ্ঞান ফেরার পর, সে 1 ঘন্টা পর সে ঘুমাইছে। ঘুমন্ত অবস্থায় তারপর শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর, এবং সে ঘুমন্ত অবস্থায় বলতেছে যে আমাকে কেউ নিয়ে গেল, আমাকে কেউ বাঁচাও, এরকম করে বলতেছে। যখন এরকম করে বলতেছে, সে তাদের বাড়ির সবাই মনে করছে যে হয়তো এ বিশ্বাস করে নাই, হয়তো এই জিনটা আবার আক্রমণ করছে এবার। তো কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে যে আপনাদেরকে আমি এতভাবেই বললাম, আপনারা শুনলেন না, তো এখন তো আক্রমণ করে ফেলছে। তো এখন এই জিনটাকে সরাতে গেলে জিনের সাথে কথা বলতে হবে, এবং কিছু তাবিজ দিচ্ছে, হয়তো কিছু ঠান্ডা হয়ে থাকবে। তো তাবিজ দেওয়ার পর জিনের সাথে কথা বলে যেন পরের দিন তারা আসে। আসার পর কবিরাজ এই জিনটাকে ওর শরীরে হাজির করায়, এবং আরও কয়েকটা জিনকে তাদের সাহায্য করে, যে কবিরাজকে সেই জিনদেরকেও নিয়ে আসা হয়।
তাদের বলে যে তুই যদি এখান থেকে সারিস তো সুষুমে সর, না হলে তোকে বন্দি করবো, এরকম করে ঠেট দেওয়া হয়। সো কবিরাজকে কোনোভাবে কথা শুনতেছে না। যখন পরবর্তীতে কবিরাজকে বলে যে আমাকে তোমরা যদি 5 কেজি দুধ এবং 5 কেজি মাংস দাও তাহলে আমি চলে যাব। তো এরকম করে বলার পর কবিরাজের মাথা তো গরম হয়ে গেছে যে আমার সাথে এরকম মানে ফাজলামি। সো এবার সে কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যদি সুষুমে না যাস তাহলে আমি আমার পদক্ষেপ নিচ্ছি। তো কোনোভাবে যখন কথা শুনতে না, কবিরাজ যখনই আক্রমণ করবে যাবে তখনই বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, এরপরে আর এরকম কোনো ঘটনা আমি করব না, আচ্ছা ঠিক আছে। তো এরকম করে ওই জিনটা সেদিন চলে যায়, কারণ ওই জিনটার জন্য কবিরাজ ভালো একটা ওঝা কবিরাজ নিয়ে আসা হয়েছিল। তো এর পরবর্তীতে ওই চুয়ার পারে এই চুয়াটা বন্ধ করে দেওয়া হয় এবং ওই চুয়ার জায়গার কোনো চুয়া খোঁড়া হয়নি, তারা পরবর্তীতে টিউবওয়েল বসায়। সো এটাই ছিল ঘটনা। আর এর পরবর্তীতে তাদের আশেপাশে যে চুয়াগুলো ছিল আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে, আর এখন তো চুয়া একবারেই নাই। সো এই কুয়ার ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লিসেনাররা। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নমস্কার আপ্তা, আমার নাম শুভদীপ দাস, তোমার পরিবারের একজন একনিষ্ঠ শ্রোতা। আমি 2023 সাল থেকে তোমার এটা পরিবারের সঙ্গে যুক্ত আছি। তোমার শ্রুতিমধুর কণ্ঠে প্রত্যেকটা ঘটনা যেন এক অত্যাশ্চর্য রূপে প্রাণ পায়। এই প্রাণবন্ত মুহূর্তগুলোর অনেকদিন ধরে সাক্ষী রয়েছি আমি, কিন্তু কোনোদিন ঘটনা পাঠানোর সাহস বা সঠিক ঘটনা পাইনি। কিন্তু আজ আমার ঠাকুমার মুখে শোনা আমাদের বাড়ির সঙ্গে ঘটে যাওয়া এক বিপদসংকুল ভৌতিক ঘটনা শোনাতে চাই, যেখানে আমাদের বংশ লোপ পেয়ে যাওয়ার মন্তব্য উঠে এসেছিল। যেহেতু প্রথম ঘটনা পাঠাচ্ছি তাই প্রথমেই পরিচয়টা দিয়ে রাখি। আমার নাম শুভদীপ দাস, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিকেরিয়া গ্রামে। সম্পূর্ণ ঠিকানা দেওয়ার কারণ হলো ঘটনার মধ্যে একেবারে যথাযথ বর্ণনার সুবিধার জন্য। এবার আসল ঘটনায় আসি। সালটা 1977-78। তখনও গ্রাম বাংলার চিত্র ছিল একেবারে অন্যরকম। মানুষ, পশু পাখি, গাছপালা, মাঠ সব নিয়ে যেমন এক অপরূপ পরিবেশ ছিল, তেমনই ছিল মানুষের জাত ভেদাভেদ, উঁচু নিচু নিয়ে এক কলঙ্কময় ইতিহাস। আর সেই ইতিহাসের এক নির্মম অধ্যায়ের সূত্রধার ছিলেন আমার কোনো এক পূর্বপুরুষ। যদি আমার দাদুর কাছ থেকে শুরু করি তাহলে আমার দাদুরা ছিল 2 ভাই। একজন আমার দাদু, আরেকজন দাদুর দাদা, অর্থাৎ আমার বড় দাদু। ঘটনার সূত্রপাত ওই বড় দাদুর কাছ থেকেই। বড় দাদুর বর্তমান ছেলে মেয়ের সংখ্যা 6 জন, অর্থাৎ যারা বেঁচে আছে। এই কথাটা বলার কারণ কিছুক্ষণ পরে বলছি। ওই বড় দাদুর সর্বপ্রথম সন্তান একজন মেয়ে, অর্থাৎ সম্পর্কে আমার পিসি। পিসির নাম আমি জানি না, তবে বোঝার সুবিধার্থে অপর্ণা রাখলাম। পিসির বয়স তখন 14 বা 15 বছর। সেই সময় পিসি বাড়ির লোকেদের থেকে লুকিয়ে একজন ছেলেকে ভালোবাসত। তৎকালীন সময়ে এই বয়সে প্রায় মেয়েদের বিয়ে হয়ে যেত, তাই এটা খুব বড় বিষয় না হলেও সমস্যা ছিল অন্য জায়গায়। আসলে আমরা ছিলাম বৈষ্ণব সম্প্রদায়ের, আর ওই ছেলেটা ছিল কোনো এক নিচু জাতের। পুরনো বস্তা পচা পরম্পরা অনুযায়ী তখনকার সময়ে কোনো নিচু শ্রেণীর ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা পর্যন্ত করতে দেওয়া হতো না। সেখানে ভালোবাসা তো এক স্বপ্নের ব্যাপার। এই বিষয়টা ওরা, অর্থাৎ পিসি এবং পিসির ভালোবাসার মানুষটি জানতো যে তাদের অন্তিম পরিণতি নিয়ে দুজনের বাড়িতেই মতবিরোধ, এমনকি ছোটখাটো বিদ্রোহ পর্যন্ত হয়ে যেতে পারে। যেহেতু ভালোবাসা কোনো উঁচু নিচু জাতপাত মানে না, সেই কারণে পিসিরা ঠিক করলো ওরা পালিয়ে বিয়ে করবে। বর্তমান দিনের মতন সে সময় যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তবুও তারা বাড়ি থেকে বের হতে সক্ষম হয়। ওরা রাতের দিকে বেরোয় এবং পরিকল্পনা মতো একটি গাছের তলায় ওদের যোগাযোগ হয়। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ভগবানের হয়তো অন্যরকম কোনো পরিকল্পনা ছিল। বেশি দূর যেতে হলো না। রাতের অন্ধকারের মধ্যেও
আমাদের পাড়ার কিছু লোক ওদের হাতে নাতে ধরে নিল। তখন দুজনের মধ্যেই অপরাধ বোধ। বহু কাকুতি মিনতি করার পরেও ওদের ছাড়া হলো না, আরো লোক জোগাড় হলো। দুজনকে গ্রামের মাঝে এক বহু প্রাচীন অশ্বত্থ গাছে বেঁধে রাখা হলো। জায়গাটা যদি বর্ণনা দেওয়া হয় তাহলে অনেকটা এরকম। আমাদের গ্রামের মাঝখানে রয়েছে এক বিশাল জায়গা জুড়ে ধানের জমি। ওই বিস্তীর্ণ জমির মাঝখানে রয়েছে একটি ছোট্ট দ্বীপ জাতীয় ভূখণ্ড এবং তার মাঝে রয়েছে একটি পুকুর। ওই পুকুরের একদিকে অশ্বত্থ গাছ এবং অন্যদিকে বট গাছ। জায়গাটা মানুষের জনবসতি থেকে কিছুটা দূরে। আগেকার দিনের গ্রাম্য মোড়লরা এই গাছের নিচেই বিচার করতেন, তাই ওখানেই বেঁধে রেখে পরে দাদুদের এবং গ্রামের মোড়লকে খবর দেওয়া হলো। কিন্তু কথায় বলে বাঁশের থেকে কঞ্চির দৌড় বেশি। দাদুদের কিছুজন ডাকতে আসে, বাকি কিছুজন ওখানেই ছেলেটাকে মারতে থাকে। পিসি মেয়ে বলে গায়ে খুব একটা হাত না তুললেও পিসির যে প্রেমিক ছিল তাকে প্রচণ্ড মারধর করা হয়। দাদুরা যতক্ষণে সেখানে পৌঁছন ততক্ষণে ছেলেটা প্রায় অর্ধমৃত। পরে দাদুরা, গ্রামের মোড়ল এবং আরও কিছু গ্রামবাসী সেখানে পৌঁছন। ছেলেটার অবস্থা ছিল রক্তাক্ত এবং শোচনীয়। মোড়ল বললেন, প্রথমে চিকিৎসা করা হোক, পরে বিচার হবে। ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না। পুরনো দিনের সময় বলে পুলিশের খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। কারোর খুব একটা গায়ে লাগুক বা না লাগুক, পিসি এটা মানতে পারেনি। ঠিক 3-4 দিনের মাথায় এক সকালে কিছু কৃষক মাঠে যাওয়ার সময় দেখল ওই অশ্বত্থ গাছ থেকে একটা লাশ ঝুলছে। কাছে গিয়ে দেখা গেল সেটা আর কেউ নয়, পিসি। গলায় কাপড় জড়িয়ে সে ওই গাছে আত্মহত্যা করেছে। গাছটা অনেক দিনের পুরনো হলেও ডালগুলো প্রায় সমান্তরাল হওয়ায় খুব একটা কষ্ট না করলেও ডালে হাত পৌঁছে যেত। আর ঘটনার সূত্রপাত এখান থেকেই। আমার বড় দাদুর ওই মেয়ের পরে আরো 2জন ছেলে ছিল, যাদের বয়স তখন প্রায় 12 থেকে 14 বছর। আমার দাদু তখন বিয়ে করলেও সন্তান প্রাপ্তি হয়নি। তখন বাড়িতে মোট জনসংখ্যা ছিল 6 জন। যেহেতু সবাই একসাথেই থাকতো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কালের নিয়মে দিন যেতে থাকে এবং পিসির শ্রাদ্ধের কাজ সহজেই সুসম্পন্ন হয়। প্রায় 15-20 দিন কেটে গেল। তখনকার দিনে সবাই প্রায় কৃষিভিত্তিক সংসার পরিচালনা করত। দাদুর ওই 2 ছেলে সকালে মাঠে যেত এবং সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরত। পিসি মারা যাওয়ার পর অনেকদিন তারা মাঠে আসেনি। আজ এসেছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ একটা শব্দে 2 জন চমকে ওঠে। শব্দটা ছিল একটা মেয়ের কান্নার শব্দ। বাড়ি ফেরার পথে যে দিকটা পড়ে শব্দটা আসছিল ঠিক সেই দিক থেকে। 2 জনের কারোরই পিছনে তাকানোর সাহস হয়নি। 2 জনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। দৌড়ে বাড়ির দিকে ছুটে এসে উঠোনের কাছে 2 জনেই অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির ভিতর থেকে বড় ঠাকুমা আসে, আশেপাশের লোকজনকে ডেকে ওদের ঘরে তোলেন। চোখে মুখে জলের ছিটা দেওয়ার কিছুক্ষণ পরে ওরা জ্ঞান ফিরে পায়। প্রথমে বলার শক্তি না থাকলেও পরে সব খুলে বলে। তখন বড় দাদু বাড়িতে ছিলেন না, তিনি যজমান বাড়িতে পুজোতে গিয়েছিলেন। ফিরে এলে সব ঘটনা তাকে জানানো হয়। তিনি প্রথমে কিছুতেই বিশ্বাস করেননি। তার একটাই কথা ছিল, আত্মা নিজে থেকে কিছু করতে পারে না, সেটা গীতায় প্রমাণ আছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার সব যুক্তির ঊর্ধ্বে একটা ঘটনা ঘটে। স্বপ্নে বড় দাদু দেখতে পান পিসির সেই প্রেমিককে, যে রাগত স্বরে বলে, কিরে, তোরা ভেবেছিলি আমাদের আলাদা করে দিবি? মৃত্যু তো আমাদের আলাদা করতে পারল না। তোরা আমাদের বেঁচে থাকতে দিলি না, আমিও তোদের ছাড়ব না। তোদের সবাইকে এর মাসুল দিতে হবে। দাদুর ঘুম ভেঙে যায়। প্রথমে দুশ্চিন্তা বলে এড়িয়ে গেলেও সেদিনই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। দাদু আবার পুজোতে গিয়েছিলেন। দাদুর ছোট ছেলের শরীর খারাপ থাকায় সে সেদিন মাঠে যেতে পারেনি। বড় ছেলেটা একাই মাঠে যায়, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে বাড়ি ফেরে না।
দাদু গ্রামবাসীদের নিয়ে মাঠে খুঁজতে গিয়ে শেষমেশ সেই দ্বীপে গিয়ে দেখেন তার ছেলে পুকুরের মাঝে মৃত অবস্থায় ভেসে আছে। কান্নার আর সীমা থাকে না। এর দুদিন পর দাদু আবার স্বপ্ন দেখেন। কিরে, বলেছিলাম না মাসুল দিতে হবে? কি মনে হচ্ছে আমি মেরেছি? আমি মারিনি, আমি ডাকলাম, তোর ছেলে নিজেই এসে জলে পড়ে মরল। দাদু ঘুম থেকে উঠে হাঁপাতে থাকেন, শরীর ঘামে ভিজে যায়। এই বিপদ থেকে রক্ষা পেতে তিনি কুলগুরুর শরণাপন্ন হন। কুলগুরু বলেন, অপঘাতে মৃত আত্মা শান্তি পায় না এবং তার আক্রোশ বাড়ির উপর পড়েছে। তিনি এক তান্ত্রিকের কথা বলেন যিনি কামাখ্যায় সাধনা করতেন। চিঠি পাঠানো হয় কিন্তু তান্ত্রিকের কাছে তা পৌঁছয়নি। এর মধ্যেই বড় দাদুর ছোট ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করে। বাড়ি যেন শ্মশান হয়ে যায়। এরপর আর কোনো অলৌকিক ঘটনা দেখা যায়নি। 1 বছরের মধ্যে আরো দুর্ভাগ্য নেমে আসে। সন্তান জন্মালেও কেউ বাঁচেনি। শেষমেশ দাদু এবং গুরুদেব কামাখ্যায় গিয়ে তান্ত্রিককে নিয়ে আসেন। 3 দিনের সাধনার পর তান্ত্রিক গৃহবন্ধন করেন এবং একটি তেঁতুল গাছ কাটার নির্দেশ দেন। সব কাজ শেষ হওয়ার পর থেকে আর কোনো বিপদ ঘটেনি। আজও সেই নিয়ম মেনে বাড়িতে পুজো হয়। এখানেই শেষ করছি। আমার নাম শুভদীপ দাস। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আছি ডক্টর আলিফ। আমি যে ঘটনাটা শেয়ার করব আজ একটু ভিন্নভাবে শুরু করি। আজ জাহিদ ভাই না, আজ রেফায়েত ভাই। শুরু করছি তার ঘটনা দিয়ে। ঘটনাটা ঘটে চিটংয়ের কোনো এক এলাকায়। সেখানে থাকতো শহীদুল নামের একজন ব্যক্তি। তিনি পেশায় কৃষক। কৃষক বলতে তার অনেক জমি আছে এবং অনেক জমি জমা ছাড়াও গোয়াল ঘর টাইপের অনেক কিছু আছে। তার সম্পত্তি, তার অঢেল সম্পত্তি আছে। তার এলাকায় নাম ডাকও আছে এবং এইসব থাকার কারণে তিনি বেশ পরিচিত ছিলেন এলাকায়। অনেকে তার কাছে আসতো অনেক কিছুর বিচার নিয়ে। এমনকি বিচারও তিনি করতে পারতেন অনেস্টি মেনটেন করে। কেউ কখনো আঙ্গুল তুলে তার সাথে কথা বলতে পারে নাই। তিনি এলাকায় গরিবের উপকারও করতেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করতেন। কোরবানি হলে 10টা গরু জবাই দিয়ে দিতেন। এত করে সেভাবে মানুষের জন্য তিনি হেল্প করতেন। তার একই জায়গায় 3টা বাড়ি করা ছিল। বাড়ি বলতে টিনের ঘর আর কি। বিশাল বাউন্ডারি। 2টা ছেলে থাকতো সৌদি আরব আর 1 মেয়ে বিয়ে দিয়েছেন গ্রামের বাড়ির পাশেই। তার পরিবারে 2 জন লজিং মাস্টার থাকতো। সেই লজিং মাস্টারগুলো থাকতো তার ঘরে আর পরিবারের দরকারি কিছু কাজ করে দিত ঘরে, তার পাশের ঘরে থাকতো আর কি। ঘটনা 1995 সালের। চিঠির লেখাগুলো আর কি। তখন চিঠি খুব লেখালেখি হতো। লজিং মাস্টার যারা ছিল তারা চিঠি আদান প্রদান করে দিত এবং বাড়ির টুকটাক কাজ করে দিত এবং তারা স্কুলের টিচার ছিল বিধায় বাড়িতেই ওনার বাড়িতে থাকতো। তো চেয়ারম্যান ইলেকশন তিনি একবার করেছিল কিন্তু সেবার ফেল করার কারণে পরে আর তিনি দাঁড়ায়নি। তো গ্রাম্য পলিটিক্সেরও বিষয় আছে। তিনি মৌসুমে মৌসুমে ধান চাষ করত এবং দিনমজুর নিয়েই চাষ করত। তার রাতের বেলা করে বাড়ি ফেরার একটা বাজে অভ্যাস ছিল। তিনি হঠাৎ রাস্তার মাঝে সেদিন বুকে ব্যথা বলে বসে পড়েন। তিনি হঠাৎ দেখলেন একজন মানুষ দূর থেকে হেঁটে আসছে। গ্রামের বাড়িতে দূর থেকে কোনো মানুষ হেঁটে আসলেই বোঝা যাচ্ছে এটা কোন বাড়ির লোক, কে আসছে। তিনি বুঝতে পারছিলেন না আসলে তখন কে আসছিল। টর্চ আছে তার সাথে। তিনি জোরে জোরে চিৎকার করছেন যাতে কেউ যদি দূরে থাকে তাকে যেন হেল্প করে। তো এরকম হলে যে আসে সে দৌড়ে আসার কথা, কিন্তু ওই দূরের আলো নিয়ে যিনি আসছিলেন তিনি অনেক আস্তে আস্তে আসছে। তিনি বুক ধরে বসে আছে। তিনি জাস্ট এতটুকু দেখলেন একজন লোক কাফনের কাপড় পেঁচিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বুকের ব্যথায় আর কিছুই মনে করতে পারছিলেন না, তবে এতটুকু মনে আছে তাকে একটা লাশের খাটিয়াতে শোয়ানো হচ্ছে। তার কেন বুক ব্যথা করছে আর তিনি কেনই বা কিছু বলতে পারছিলেন না তা তিনি বুঝতে পারেন নাই এবং একটা সময় অজ্ঞানের মতো হয়ে যায়। এরপরে আর কিছুই তার মনে নাই। তার ঘুম ভাঙে হাসপাতালের বিছানায়। তাকে ঢাকায় নিয়ে চলে আসা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে বলা হয় তার কোনো প্রবলেমই ধরা পড়েনি শরীরে। যেহেতু তিনি একটু মোটা এবং স্বাস্থ্যবান ছিলেন, তাকে ব্যায়াম করতে বলা হয়। ডায়াবেটিস খুব বেশি ধরা পড়ে। পরে আনুষঙ্গিক টেস্ট করবার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
কারণ বুকে ধরেছিলেন, তাহলে সমস্যা হতে পারতো, হার্টে প্রবলেম হতে পারতো, হার্ট অ্যাটাক করেছে কিনা। তিনি গ্রামে যান এবং পৌঁছে তাকে একটা মীমাংসা করে দিতে হবে বলে ওই বাড়িতে যেতে হবে, এটা ওনাকে জানাই দেয় আর কি। এই অবস্থায় তিনি সেই বাড়িতে যান। সেই বাড়িতে ছিল তার বাড়ি থেকে 2 মাইল দূরে। পরের দিনই যায় তিনি বিচার করতে। কেসটা হচ্ছে জায়গা জমি নিয়ে। একটা সময় তর্ক শুরু হয়ে যায়। যে পক্ষ বিচার দেখেছে সেই পক্ষে একজন মহিলা ছিল। সেই মহিলার স্বামী ঢাকা থেকে গ্রামে আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যান। তার সম্পত্তি মাত্র 1 মাসের মধ্যে হরপ করে নেয় তার বড় ভাই এবং অন্য ভাইরা। সেই বিচার চাইতে তিনি বিচার করতে ডেকেছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে। তিনি সেখানে পৌঁছাবার পর অলরেডি সেখানে পরিস্থিতি গরম ছিল। তিনি যাওয়ার পর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তিনি চুপ করে বসেছিলেন। যে মহিলা বিচার চেয়েছে সেই মহিলা ছিল অন্তঃসত্ত্বা, 6 মাসের প্রেগন্যান্ট। তো তর্কতর্কি করার এক পর্যায়ে সেই মহিলা সম্পর্কে বাজে কথা বলায় সেই মহিলা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু বিচার করার কথা কার, মানে যার করার কথা তিনি চুপ করে বসেছিলেন। হঠাৎ সেই লোক, যেই লোককে জমি দখল করার ব্যাপারে যার জন্য বিচার ডাকা হয়, সেই মাছ ধরার যে ট্যাডা, সেই ট্যাডা দিয়ে মহিলার প্রেগনেন্ট অবস্থায় মহিলার পেটে ঢুকিয়ে দেয় এবং 2 বার ঢুকায়, 1 বার না 2 বার, সবার সামনে। সবাই চিৎকার করে দৌড়ে তার হাতে যে তাকে ধরতে পারেনি, মহিলাটাকে মানে ওই ট্যাডার বাড়ি থেকে, মানে ট্যাডাটা ভেতরে যাওয়া থেকে বাঁচাতে পারেনি। সদর হাসপাতালে নিলে বাচ্চা সহ সেই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ কেস করা হয়। পুলিশ কেস হলেও প্রভাবশালী থাকবার কারণে সেই মহিলার কোনো বিচার হয় না। এমনকি সেই মহিলাকে খুন করবার দায়ে সেই লোক অবাধে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং এলাকার লোকজনও তাকে কিছু বলতে পারছিল না। সেদিন ছিল অনেক গরম। শহীদুল সাহেব অনেক টায়ার্ড হয়ে যান। দুপুরে বাড়িতে তাড়াতাড়ি যেয়ে বিশ্রাম নিতে বসেন। সেদিন আবার তিনি মাঠে ছিলেন এবং রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। একটা ঘুম দেন। ঘুম থেকে ওঠেন রাত 1টায়। সেদিন গরমে ঘুমই আসছিল না তার ঘরের সাথেই পুকুর আছে, সেখানে রাত 1টায় তিনি একটু মুখ ধুয়ে এসে ঘাট কোলে বসে বসে বাতাস খাচ্ছিল। হালকা বাতাস ছিল তখন। তিনি আবছা চাঁদের আলোয় দেখতে পান তার ঘরের মেইন গেট দিয়ে কে যেন ঠুস করে ঢুকে গেল। তিনি দৌড়ে যান চোর মনে করে। তিনি ঘরের ভেতরে যেই ঢুকে দেখতে পান তার রুমের মধ্যে কুপি যে ছিল সেই কুপিটা পড়ে আছে এবং সেটার উপর থেকে যে মানে সেটার ভিতরে যতটুকু কেরোসিন ছিল সব বের হয়ে আছে এবং বের হয়ে অতটুকু জায়গায় আগুন ধরে আছে। যেহেতু আগুনের মানে তাপটা কম ছিল, এক্সটেন্টটা কম ছিল, তিনি ঢুকেই সবাইকে ডাক দিয়ে তোলে এবং সেই জায়গায় এবং আগুনটাকে নিভায়। কেন এরকম হলো এটার ব্যাপারে তার বিন্দু মাত্র আইডিয়া ছিল না। এই ঘটনার পরের দিন যেহেতু তিনি সালিশে ছিল, পুলিশ তার পারমিশন এবং আশপাশের লোকজনের পারমিশন নিয়ে সেই মহিলার দাফন কাজ সম্পন্ন করে, কারণ ওই মুহূর্তে তিনিও ওই জায়গায় উপস্থিত ছিল। আর পুলিশ তার এলাকার পরিচিত লোকজন, আশেপাশে পরিচিতরা কান্না করছিল। শোনা গেছে ওই মহিলা অনেক পরহেজগার ছিল, কিন্তু বিচার চেয়েও তিনি বিচার পাননি। শহীদ সাহেব এত কিছু খেয়াল না করেও সেদিন দাফন শেষ করে বাড়িতে আসেননি। তিনি সব কিছু ইগনোর করে যান। বাজার থেকে তিনি রাতের বেলা বাড়ি ফিরে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন। তার কানে পরিষ্কার বাচ্চার কান্না শব্দ পাচ্ছিলেন তিনি। বাচ্চার কান্না মানে কান্না থেকে সেই বাচ্চাটা তার ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে তার বুকের উপরে উঠে সেই বাচ্চাটা বলে ওঠে বড়দের মতো একটি স্বর কণ্ঠে, বলে ওঠে, তুই তো পাপী, তোর তো পাপের সংখ্যা বেশি, পাপ করতে করতে তুই আমাকেও ছাড়িস নাই। একবার দেখব তোকে বাঁচায় কিভাবে রাখে, দেখব তোকে প্রথমে কে তোকে বাঁচায়। প্রথমে তোকে তোর টুকরা করব, তারপর তোর কলিজাটা রাস্তার মাঝে ফেলে রাখবো যাতে বিড়াল কুকুরা টেনে টেনে খায়। তিনি খুব জোরে, খুব শক্ত করে বিছানা থেকে উঠে যায় এবং তিনি ঘামতে থাকেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন এক হাত তিনি ঠিক মতো নাড়াতে পারছেন না। সেদিনের পর থেকে তিনি আর হাত নাড়াতে পারেন না। তার ডান হাতে প্রচণ্ড পেইন হতে থাকে। 7 দিনের মাথায় তা অবশ হয়ে যায়। তিনি অনেক ডক্টর দেখান, অনেকেই অনেক কিছু রেফার করে, কিন্তু শরীরে তেমন কোনো ইফেক্ট না পাওয়াতে তাকে কবিরাজ পর্যন্ত দেখানো হয়। কিন্তু উনি আবার এটা বিলিভ করতেন না। কবিরাজ কি চিকিৎসা দিবেন এরকম কথাবার্তা তিনি সবসময় বলতেন। যখন কোনো মীমাংসাতে ধর্ম জড়িয়ে যেত, তিনি 10 রকমের এক্সকিউজ দিয়ে সেই মীমাংসাটা অন্যরকমভাবে করে দিতেন। আগেই আমি বলেছিলাম যে তার রাতে করে বাড়ি ফেরার অভ্যাস ছিল। তার এলাকার লোকদের সাথে তিনি জুয়া খেলার অভ্যাস ছিল, তার খুব বাজে অভ্যাস।
সেটা অল্প টাকার জুয়া ছিল যদিও। তাস খেলতো সময় নিয়ে, রাত 1টা অথবা 2টা। তার নামাজ পড়া ছিল না বিন্দুমাত্র অভ্যাস। সমাজ রক্ষার জন্য তিনি শুধু জুম্মার নামাজ পড়তে যেতেন, কারণ মসজিদটা তাদেরই গড়া মসজিদ। অথবা মসজিদ জাতীয় কোনো মিটিংয়ে গেলে তিনি যেতে চাইতেন না, এবং মসজিদের ধারের কাছেও যেতে চাইতেন না। প্রায় 1 মাস হতে চলে সেই অবস্থা। সেই অবশ হবার পর তিনি বাড়িতেই থাকতেন, তেমন একটা বের হতেন না। তবে তিনি কখনো কারো ক্ষতি করেন নাই, কাউকে খারাপ পরামর্শ দেন নাই। কিন্তু এরকম তার সাথে কেন হচ্ছে তিনি প্রথমে এটা বের করতে পারেন নাই, কারণ উনি মনে করেছে কেউ খারাপ কাজ করলে কিন্তু তার খারাপ জিনিসটা কখনো তার নিজের মধ্যে থেকে চোখে পড়ে না। তিনি বের করার জন্য তার সাথে কেন হচ্ছে এটা বের করার জন্য তিনি আরেকজনকে রেসপন্সিবিলিটি দেয়, যে একটু দেখেন তো আমার সাথে এরকম হচ্ছে, এটা কি কোনো সুরাহা বের করা যায় কিনা। কেননা প্রতিদিন তিনি স্বপ্নে দেখতেন, স্বপ্নে তিনি একটা বাচ্চাকে দেখতেন। তিনি দেখতেন কখনো সেই বাচ্চাটা সৌদি আরবে গেছে তার ছেলের কাছে, আবার কখনো এই বাচ্চাটা ধাক্কা দিয়ে তার মেয়ের ঘরের নাতিকে ফেলে দিচ্ছে, আবার কখনো তার ওয়াইফকে লাশের খাটিয়াতে বসিয়ে রেখেছে। তিনি লাশের খাটিয়া প্রতিদিন দেখতেন। কেন দেখতেন এটা ওই আরেকজন পরিচিত লোককে খবর দিতে বলেন যে আশেপাশে যদি কোনো ভালো কবিরাজ টাইপের কেউ থাকে তাহলে তাকে যেন হেল্প করে, যে কেউ না কেউ লাশের খাটিয়ার উপর বসে আছে, এটা তার পরিবারের লোকজনই আছে, এবং এটা সে প্রায় সময় দেখতেন। আর তিনি দেখতেন সেই বাচ্চাটা প্রতিদিন এসে বলতো একে নিয়ে যাব, ওকে নিয়ে যাব। যেদিনই এরকম বলতো সেদিনই দেখা যেত ঘরের কেউ না কেউ অসুস্থ হচ্ছে, না হলে ব্যথা পেয়েছে। একদিন এক রাতের বেলা টিনের চালের উপর থেকে বাচ্চার হামাগুড়ির শব্দ, একসাথে অনেকগুলো বাচ্চা। আর তিনি দেখলেন জানালার পাশ দিয়ে উপর থেকে ধপাস ধপাস করে শব্দ হচ্ছে, কিছু নিচে পড়ার। তিনি জানালা দিয়ে উকি দিলেন, যে উকি দিয়ে দেখেন উপর থেকে কি পড়ছে। জানালা খুলতে তিনি দেখেন না হলে কমপক্ষে 100টা শিয়াল তার জানালা বেয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চিৎকার চেঁচামেচি শুরু করেন। বাসার সবাইকে পরের দিন তিনি তার এরকম স্বপ্নের কথা বলেন। তার ছেলেটা সৌদি আরবে থাকে, তার ছেলেরা বলেন বাবাকে চিকিৎসা করাতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আশেপাশের লোকজন, ডাক্তার, কবিরাজ অনেকেই দেখাচ্ছে, কোনো ধরনের সলিউশন আসছিল না। টিনের চালে রাতের বেলা উপর থেকে না হলে এমন অবস্থা হয় যে বৈশাখী ঝড় হচ্ছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তার ওয়াইফও প্রথম টের না পেলেও পরবর্তী সময় টের পেতে থাকেন। আর ওখানে গোয়াল ঘর আছে তার বাড়ির পেছনে, সেই গোয়াল ঘর থেকে মনে হয় কেউ কান্না করছে। এটা প্রায় সময় তাকে দেখা যেত যে ঘর থেকে বেরোচ্ছে, গরম লাগলে বের হতো, দেখা যেত যে গোয়াল ঘর থেকে কেউ না কেউ কান্না করছে, অথবা ঘরের ভেতর থেকে তিনি তার গোয়াল ঘরের ভেতর থেকে যে কান্না আসে তার ঘরের ভেতর থেকে শব্দ পাওয়া যেত। কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ আসতো, 1টা 2টা বাচ্চা না, মনে হচ্ছে অনেকগুলো বিড়াল যখন ঝগড়া করে তখন মনে হয় একটা বাচ্চা কান্না করছে, ঠিক এরকমটাই গোয়াল ঘরের ভেতর থেকে আসতো। তো প্রায় এগুলি চলতে থাকলো। তার ক্ষেতের মধ্যে শিলাবৃষ্টি হওয়ার কারণে তার সব নষ্ট হয়ে যায়, সব লস। আর এর মধ্যে তার লাশের খাটিয়া দেখা বন্ধ হচ্ছিল না। এরকম প্রায় চলতে 3 বছর পার হয়ে যায়। তিনি একদিন রাতে স্বপ্ন দেখেন, সেই বাচ্চাটা তার স্বপ্নে আসছে। বাচ্চার হাতে বিশাল বড় একটা রামদা দেখে তিনি ভয় পেয়ে যান। তিনি ঘুমের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তিনি দেখেন সেই রাতে সেই রামদা দিয়ে লাশের খাটিয়ার উপর বসা তার ছোট ছেলেকে একটা কালো লম্বা ধারী কেউ, কালো কাপড় পরা, ঘোমটা দেয় একজন লম্বা মানুষ কোপ দিয়ে ফেলে দেয়। এবং লাশের যে খাটিয়াটা ছিল সেটা কাঠের তৈরি, এটা তার মসজিদের খাটিয়া। সে রেগুলারই তাদের নিজেদের মসজিদের খাটিয়াটা দেখতো। এবং সেই কাঠের তার যে তিনি দেখলেন যে কলাটা ফেলে দিয়েছে, এবং ওই পুরো লাশের খাটিয়াটা রক্তে লাল হয়ে গেছে। আর আলাদা হয়ে যে মাথাটা, সেটা পড়ছে নিঃসঙ্গ কান্নার পানি সেটা থেকে। তিনি চিৎকার করতে করতে ঘুম থেকে ওঠেন, উঠে দেখেন ফজরের আজান হচ্ছে। তার ওয়াইফকে তিনি বলেন তার এই অবস্থার কথা, তিনি আর পারছেন না নিতে, তার পক্ষে আর সম্ভব না সহ্য করা। তাদের পৌরসভাতে একটা টেলিফোন ছিল, তাদের পৌরসভাতে তাদের বাজারে একটা টেলিফোন ছিল। তখন সেখান থেকে একজন দৌড়ে আসে তার কাছে, সেদিন সকালবেলা যেদিন তিনি স্বপ্নটা দেখেছেন। কি হয়েছে, ঘটনা কি? হাঁপাতে সেই লোক বলল তার বড় ছেলে হালিম, আমি এটা ছদ্মনাম নিচ্ছি, কল করেছে। তার ছোট ছেলে মঈন, এটাও ছদ্মনাম, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে রাত সৌদি আরবে। ডেড বডি একদম পিষে ফেলেছে, লাশের কিছুই বোঝা যাচ্ছে না।
এবং তিনি বুঝতে পারছেন না আসলে কি ঘটনা ঘটছে তার সাথে। এবং ওখান থেকে বলা হচ্ছে যে যেহেতু ক্লাসের কিছুই বোঝা যাচ্ছে না, তো কবর দিয়ে ফেলছে তারা, এটা তাকে যেন জানায়। কিন্তু এরকম স্বপ্নের পরপরই তার ছেলেকে হারাতে হবে, এটা তার বোধগম্য হচ্ছিল না। পুরো ফ্যামিলি তখন শোকে স্তব্ধ। তার পাশের বাড়ি থেকে, পাশের বাড়ি গ্রাম থেকে তার মেয়ে পর্যন্ত চলে আসে, সবাই কান্না, আর সবার রোল পড়ে যায়। হঠাৎ করে একজন মানুষ হঠাৎ করে জুম্মার নামাজ পড়তে যে মারা যাবে, এটা তার কল্পনাতীত ছিল। যেদিন তার ছেলে মারা যায় সেদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখেন, আবার তার স্বপ্ন বিদঘুটে সেই মানুষটা হাজির হচ্ছে, আবারও তাকে বলছে, তোর একটা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, তুইও প্রস্তুত থাক। তিনি সকালবেলার তার পরিচিত একজনের সাথে আবারও এই বিষয়টা নিয়ে শেয়ার করেন। তাকে সাথে সাথে দেরি না করে সেদিন আবার ছিল, তাকে নিয়ে গেল, ওই লোকটাকে তাকে বললো যে তাকে যেন হেল্প করে। এবং ওই লোকটা যখন তার প্রবলেমের কথা শুনে তখন তার সাথে সাথে তাকে বলে, ঠিক আছে চলেন, এখান থেকে 14 মাইল দূরে একজন আছে, আমরা তার সাথে যাই, ওই মহিলা তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক কি বলল তিনি বুঝতে পারেননি প্রথমে। সেই তান্ত্রিক শুধু একটা কথাই বোঝা গেছে যে তোর পাপ বেড়ে গেছে, নিজেকে সাবধান কর, আর এই শত্রুর সাথে আমার মোকাবেলা করার সাহস নাই, অস্ত্র নাই। তিনি ফেরত আসেন এবং ভেঙে পড়েন, কি করবেন। গভীর রাতে এরকম স্বপ্নের কারণে তিনি ঘুমাতেন ফজরের পরে, সজাগ থাকতেন সারা রাত। এমনকি ফজর পর্যন্ত জাগলেও তিনি দেখতেন টিনের চালে এরকম আজগুবি শব্দ, শিয়াল ডাকার শব্দ, অথচ এই এলাকায় তেমন একটা শিয়াল তখন ছিল না। জানালার বাইরে শিয়াল দাঁড়ানো অবস্থায় মাঝে মাঝে দেখতে পেতেন। এদিকে তার বড় ছেলের চাকরি চলে যায় এবং সৌদি গভর্নমেন্ট তার ভিসা রিজেক্ট করে, তাকে দেশে চলে আসতে হয়। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছিল তারা। তার বড় ছেলেটা বাংলাদেশে আসার পর বর্ণনা দেয় এরকম যে সেদিন শুক্রবার জুম্মার নামাজ পড়ে তারা বাসায় ফিরছিল, এমন সময় একটা ট্রাক এসে সজোরে তার ছোট ভাইয়ের উপর উঠিয়ে দেয়। কিন্তু রাস্তা পার হওয়ার সময় কোনো ট্রাকই তার কাছে ছিল না এবং ডিস্টেন্সেও ছিল না। তো সেখানে এক ইসলামের দিনের কাজে গিয়েছিলেন রিফায়েত ভাই তাদের এলাকায়। তার পরিচিত একজন তার কথা বলে, যেহেতু তিনি অনেক দিন যাবৎ তার প্রবলেমের কথা বলে অনেকজনকে খুঁজতে বলেছেন, যারাই এসেছে তারা তাবিজ পর্যন্তই, এর বেশি দূরে এগোতে পারেননি। যাকে সে কথা রিফাত ভাইকে দেখা কর সাথে নিয়ে যায় সেই বাড়িতে। তো কারণ রিফাত ভাই যাওয়ার পরে তিনি একটা মাঝে বিহেভ করে যে তিনি দেখা করবে না। তো রিফাত ভাই বলে ঠিক আছে, দেখা না করলে তো কিছু করার নাই। তো রিফাত ভাইকে তিনি বলেন যে অন্যদের মতোই কিছু হবে না, আর ও তো বয়স্কম, কি করবে, শুধু তাকে নিয়ে আসা হয়েছে। তো রিফাত ভাই ব্যাক করছিলেন, এমন সময় তিনি দেখলেন তাদের গোয়াল ঘরের দিকে 4 জন মানুষ খুব দ্রুত দৌড়ে চলে গেল, উড়ে চলে গেল। তিনি বললেন, আপনাদের বাড়ির পেছনটা কি খালি? বলে হ্যাঁ, পিছনে ঝোপঝাড় আছে, একটা গোয়াল ঘর আছে। তো বলে আমি একটু দেখবো। তো রিফাত ভাইকে নিয়ে তিনি তার পেছনের জায়গায় যায়। রিফাত ভাই দেখলেন এবং গোয়াল ঘরের ভেতর থেকে তিনি দেখেন ভেতরটা অন্ধকার। তিনি বলেন, আমি আপনার বাড়ি থেকে একটু ঢুকতে পারি, 1 গ্লাস পানি খাবো, তো যদি অনুমতি দেন। তিনি ঢুকতেই টিনের চালের ঠিক নিচে আমাদের গ্রামের বাড়িতে বলে অনেকে কার বলে, অনেকে এটাকে স্টোর রুমের মতো স্টোর করে রাখে, অনেক জিনিসপত্র পাতিল উঠিয়ে রাখে টিনের চালের নিচে উপরের দিকে আর কি। তো তিনি দেখেন ওখানে উপরে দাঁড়িয়ে 3টা মানুষ মানুষ দাঁড়িয়ে আছে এবং দেখতে পাই সেই মানুষগুলা ভেতর মানুষগুলো দেখা যাচ্ছিল, কিন্তু ওখান থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। তো এটা শুধুমাত্র রিফাত ভাই দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। রিফাত ভাই উপরে তাকিয়ে আছে, 3 জন মানুষকে দেখতে পাচ্ছে, কিন্তু তারাও যে রিফাত ভাই ওখানে তাকিয়ে আছে তারাও রিফাত ভাইয়ের পেছনে সাথে সাথে তাকায়, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। তো রিফাত ভাইয়ের ভাষ্য মতো আসলে এটা কান্না না, এটা শয়তানের চাল। যাকে তিনি বললেন যে আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? তো রিফাত ভাই সাথে সাথে বলে, আপনার ছেলের মৃত্যুতে আমি দুঃখিত। তখন তিনি বললেন, কি করে জানলেন আমার ছেলে মারা গেছে? রিফাত ভাইকে তিনি জিজ্ঞেস করেন। তো রিফাত ভাই বলে, আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির সামনে একটা লাশের খাটিয়া, আমি দেখতে পাচ্ছি আপনার স্বপ্নের লাশের খাটিয়া। যাকে আমি আজকে আসি, আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন, বিপদ আসতে পারে। তখন তিনি বললেন, আমাদেরকে কি বিপদ থেকে উদ্ধার করা যায় কিনা? তো রিফাত ভাই বললেন, দেখেন আমি তো বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, সেটার মালিক আল্লাহ। আমি হয়তো কিছু বলতে পারি, কিছু করতে পারি, তার এগেনস্টে সলিউশন দিবেন আল্লাহ। তখন তিনি বললেন যে ঠিক আছে, আপনি দেখেন আমরা বিপদে আছি, আপনি কিছু করতে পারেন কিনা, আমরা খুব সমস্যায় পড়েছি। আমি যাকেই লাশের খাটিয়াতে দেখি সেই মারা যাচ্ছে,
আমার পরিবার থেকে, এবং সেটা মারা যাচ্ছে আমার পরিবার থেকে। কিছুদিন আগে তিনি তার ফুপুকে লাশের খাটিয়াতে দেখেছিল, কয়েকদিন আগে তার ফুপুও মারা গেছে। রেফাত ভাই বলেন আমাকে 2 দিন সময় দিন। তো রেফাত ভাই ইতোমধ্যে তার ওস্তাদদেরকে তাদের কাছে বিষয়টা জানায়। তার ওস্তাদরা তখন বলেন লোকটা পাপী, আল্লাহকে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না, তার সাথে শয়তান ঘরে, তার কাজ আমরা করতে চাই না, তার বাসাও পরিষ্কার থাকে, ফেরেশতা ঢুকবে কোথা থেকে যদি তুমি হারাম জিনিস আবদ্ধ থাকো। তিনি অনেক ভুল করেছেন জীবনে, তার সম্পত্তি এখন উই পোকা খাবে। তিনি চেয়েছিলেন সম্পত্তি আরও বাড়াবার, অথচ দেখো তার সম্পত্তি এখন ধ্বংসের দিকে। সম্পত্তি কোথায় চলে যাচ্ছে? তার ছেলেরাই তো তার সম্পত্তি। এক ছেলে চলে গেছে, এটা তার আত্মীয়রা করেছিল। তার ছেলেকে কোনো জিন মারেনি, তার ছেলে সাধারণ অ্যাক্সিডেন্টেই মারা গেছে। কিন্তু জিনরা সেটার সেই কারিন জিনটা তার সেটার এক্সেপশনাল কিছু কজ তিনি তুলে ধরেছে, যাতে তিনি ভয় পেয়ে যান। যখন তিনি একটা একজন অন্তঃসত্ত্বা মাকে মারলো, তিনিও কোনোভাবে সেই মৃত্যুর জন্য দায়ী। তখন অন্য জিনরাও তার ক্ষতি করতে চেয়ে বসেছে। সে যে মেরেছে তাকে যে মহিলাকে যে লোকটা মেরেছে, তিনি তাকে তার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তিনি তার পক্ষেই কথা বললেন, যেটা ভুল, যেটা গুনাহ। তুমি এতদিন অনেস্টি দেখে একটা জায়গায় কেন আটকে যাবে? তুমি উপকার করবে তো তুমি নিজে পাপী হয়ে যাবে। তিনি বললেন যে তুমি রেফাত ভাইকে, যে তুমি যদি উপকার করো তাহলে তুমি নিজেও পাপী হয়ে যাবা। আর সেই লোকটা এমন কাজ করেছে যেটা অ্যাকসেপ্টেবল না। সেই লোক যে জুয়া খেলতো, যেই লোকের সাথে খেলতো, সেই লোকটা টাটা দিয়ে সেই মহিলাকে মেরেছে। এবং সেই লোকের কাছ থেকে সেই ভাইয়ের কাছ থেকে, সেই শহীদ সাহেবের কাছ থেকে টাকা পেত দেখে আগের থেকেই তাকে বলেছে যে যেন বিচারের সালিশটা তার পক্ষে যায়। তাই তিনি চুপ করেছিলেন, এটা তার উচিত হয়নি। তো রেফাত ভাই বলেন যে উনি যদি বদলান তাও কি কিছু করা যাবে? তখন ওস্তাদরা বলেন অভ্যাস 1000 সাবান দিয়ে ধুলেও সেটার মধ্যে থেকে কালো জিনিসটা যাবে না। এখন তুমি তাকে বলতে পারো, ইসলামের দাওয়াত দিতে পারো। যদি সে রাজি হয় এবং আল্লাহর রাস্তায় আসে, তাহলে তা হয়তো বিপদ থেকে মুক্ত হতেও পারে, নাও হতে পারে। সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তো রেফাত ভাই পরবর্তী সময় তার সাথে দেখা করে এবং বলে আপনাকে বিপদ থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এটা বলতে বলতে তিনি এক চিৎকার শুনেন। পরের দিন সেই এলাকাতে রেফাত ভাই ওখানে যান এবং রেফাত ভাই যাওয়ার পর তাদের ঘরের এক পাশ ভেঙে আছে দেখেন। তো উনি ওই বাজারে ফোন দিয়েছিলেন এবং ফোন দেওয়ার পরে তিনি ওই চিৎকারটা শোনেন এবং চিৎকারটা শোনার পর তিনি ওই এলাকায় যান। রক্তাক্ত অবস্থায় বসে আছে সেই শহীদ সাহেব, হাতটা তার কেটে গেছে। তাকে আড়াল করে সব বলা হয় এবং উনি সেই অন্তঃসত্ত্বা মহিলার অভিশাপটা তার শরীরে তার কাছে লেগে গেছে এবং এর কারণে তিনি ধ্বংসের পথে। সবার ধ্বংসের কথা জানা যায় না, সবাই সবার সাথে ভালো, কিন্তু ভেতরের অবস্থা অনেকে বলতে চায় না এবং সবসময় লুকিয়ে থাকে। পরে তাকে 40 দিন আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এর আগে কোরআনের মাধ্যমে সেই জিনকে আনা হয় এবং আল্লাহর রাস্তায় পাঠানোর আগেই তাকে এই প্রসিডিওরটা নেওয়া হয়। তার ভেতরে সেই জিন আসে এবং কিছু না বললেও পরবর্তীতে বলে তাকে পাঠিয়েছে নবগামী সর্দার। সেই সর্দার একজন হিন্দু, তাদের সাথে আরও কিছু জিন আছে এবং সেই জিন আনফাসি নামক একজন জিন তার এই পাপের কারণে তাকে শাস্তি দিয়ে যাচ্ছে। যারা যেতে চাচ্ছিল, তবে তাকে লাশের খাটিয়াতে করে নিয়ে যেতে যাচ্ছিল, কোনোভাবেই তাকে ছেড়া যাবে না তারা। কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয় তিনি যদি আল্লাহর রাস্তায় হাঁটে এবং সে তিনি ভালো হয়ে যান এবং তিনি যদি সব দায়িত্ব নেন, সে অন্তঃসত্ত্বা মানুষের মায়ের সেই বাচ্চাটা, একটা ছেলে ছিল, তার জন্য সব দায়িত্ব নেওয়া হয় এবং সে যদি প্রায়শ্চিত্ত করে তাহলেই তাকে ছাড়া সম্ভব হবে। তো তারা শর্ত দেয় 6 মাসের মধ্যে তারা 6 মাস দেখবে তারা এই অবস্থায় এবং 6 মাস তারা তার সাথে থাকবে। যদি দেখে যে তিনি ভালো হচ্ছেন তবে তার কাছ থেকে তারা আস্তে আস্তে সরে যাবে। যদি দেখেন তিনি আগের মতোই আছে, তাহলে তাকে তারা কষ্ট দিয়ে যাবেন এবং এরা মীমাংসা হয়ে যায় একটা সময় 6 মাসের মধ্যে। এবং রেফাত ভাই সেই গ্রামে যায় তার সাথে দেখা করতে। 6 মাস পর তিনি গ্রামের সালিশ এবং আর কোনো ধরনের বিচার করতে যেতেন না। তিনি থাকতেন সারাক্ষণ নামাজ পড়তেন এবং এতটাই নিমগ্ন হয়ে গেছিলেন যে তাকে দেখলে আর বুঝাই যাচ্ছিল না যে এই লোকটা একটা সময় নামাজ বিমুখী ছিল। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আসুক, এখন যদি কোনো খারাপ কিছু আসে আমি আর ভয় পাই না, লাশের খাটিয়াতেই না হলে বসলাম।
তিনি পরে আর তিনি এমন কিছু ফেস করেন নাই, এমন কিছু আর তিনি দেখেন নাই। তো 1998 সালের পরে এরপরে কোনো যোগাযোগ হয় না, কিন্তু ওই বাড়িতে তিনি, ওই বাড়ির আশেপাশে তিনি কয়েকবার গিয়েছিলেন। 2015 সালে ওই এলাকার একজন লোক তাকে জানিয়েছিল যে তিনি ওই শহীদ সাহেব মারা গেছেন। তখন তার বয়স হচ্ছে 71 বছর বয়স। তো সেই খবরটা রেফাত ভাই পায়। তো এটার একটা এপিসোডের নেক্সট এপিসোডে আমরা এই মৃত্যু পরবর্তী বিষয়টা, তার মৃত্যুর পরবর্তী সময় কি হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করব, এবং সেটার সেই ঘটনাটা একটু থাকবে, এবং আপনারা এটাই ছিল ঘটনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো লিসেনার, আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য বাছাইকৃত ঘটনা। সো আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে নতুনত্ব ঘটনা নিয়ে আসার জন্য। সো আপনারা আজকে যে নতুন নতুন ঘটনাগুলো শুনতে পেলেন, সো এরকম যদি ঘটনা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আমরা চেষ্টা করব আপনাদের জন্য এরকম নতুন ঘটনা। আর আপনাদের আজকে যে কার ঘটনাটি কীরকম লাগলো আর কোন ঘটনাটি কীরকম লাগছে এই বিষয়টা আমাদেরকে জানালে ভালো হয়, এবং আমরা চেষ্টা করব এই রিলেটেড ঘটনাগুলো আপনাদের মাঝে হাজির করানোর জন্য। আর এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো আজকের মধ্যে এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আর এর পরবর্তীতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে আসতেছি আপনাদের জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন এপিসোডে।